গুড মর্নিং এভরিওয়ান। ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমরা আজকে ইনস্ট্যান্ট ডিজাইনের বটম রিং বিম টু সরি বটম স্পেরিক্যাল ডোম ডিজাইন থেকে শুরু করব। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কি উপরে টপ 5 কম্পোনেন্ট ডিজাইন করেছি। আমরা 1 নাম্বার করেছিলাম হচ্ছে ইনস্ট্যান্ট ডিজাইনের যে কম্পোনেন্ট, সেগুলো আমরা একটু দেখতে চাচ্ছি, যেটা যেটা আমরা শেষ করেছি আর কি। ইনস্ট্যান্টের অলরেডি ডিজাইন শেষ করেছি আমরা টপ ডোমের, টপ স্ফেরিক্যাল ডোম, বা আমি শুধু টপ ডোম লিখলাম। সেকেন্ড আমরা শেষ করেছি টপ রিং বিম, যেটাকে আমরা B1 বলেছিলাম। তারপরে করেছি সিলিন্ড্রিক্যাল ওয়াল ডিজাইন। এরপরে আমরা করেছিলাম বটম রিং বিম 2। বটম রিং বিম B2। এরপরে করেছি কনিক্যাল ডোম ডিজাইন। সো টপ থেকে বটম দিকে আমরা আসলে ডিজাইনে প্রসিড করছি। আজকে 6 নম্বরে আমরা দেখব হচ্ছে বটম স্ফেরিক্যাল ডোম, বটম ডোম। এরপরে আমরা আজকে আরো একটা কম্পোনেন্ট দেখব, সেটা হচ্ছে টপ সার্কুলার গার্ডার বা রিং বিম B3 আর কি। টপ সার্কুলার গার্ডার, এটা হচ্ছে B3 বেসিক্যালি। তো আমরা এই কম্পোনেন্ট গুলো আসলে আজকে দেখতে চাই। ফার্স্ট আমরা শুরু করব ডিজাইন অফ বটম স্পেরিক্যাল ডোম, এটা দিয়ে স্পেরিক্যাল ডোম ডিজাইন দিয়ে শুরু করব। তো আমরা টপ স্পেরিক্যাল ডোম যেমন ডিজাইন করেছি, এবং আমরা দেখেছি যে একটা স্পেরিক্যাল ডোমে আসলে দুই ধরনের স্ট্রেস আসে ভার্টিক্যাল লোডিং এর জন্য। একটা হচ্ছে মেরিডিওনাল স্ট্রেস, আর একটা হচ্ছে হুপ স্ট্রেস। তো মেরিডিওনাল স্ট্রেস আমরা ক্যালকুলেশনের জন্য ফর্মুলা দেখেছি, অনুরূপভাবে হুপ স্ট্রেস ক্যালকুলেশনের জন্য আমরা ফর্মুলা দেখব। সো আমরা এখন স্পেরিক্যাল ডোম ডিজাইন দেখতেছি, এবং আমি বললাম যে স্পেরিক্যাল ডোমে দুই ধরনের স্ট্রেস আসে, যেটা আমরা টপ ডোমেও দেখেছি। একটা হলো মেরিডিওনাল স্ট্রেস, আর একটা হচ্ছে হুপ স্ট্রেস। তো হুপ স্ট্রেস এবং মেরিডিওনাল স্ট্রেস ক্যালকুলেশনের জন্য এই ডোমের উপরে টোটাল যে ভার্টিক্যাল লোড আসতেছে, সেই লোডটা আমরা ক্যালকুলেশন করব। এবং তাহলে এই টোটাল লোডের কারণে ম্যাক্সিমাম হুপ স্ট্রেস কত আসে এবং কোথায় আসে সেটাও আমরা জানি, প্লাস হচ্ছে ম্যাক্সিমাম মেরিডিওনাল স্ট্রেস কোথায় আসবে সেটাও আমরা ক্যালকুলেশন করে চেক করব যে টেনশন যদি হয় বা কম্প্রেশন যদি হয় অ্যালোভেল স্ট্রেসের মধ্যে আছে কিনা, আর সেখানে রিইনফোর্সমেন্টও প্রোভাইড করব। তো এখানে ফার্স্ট হচ্ছে রিইনফোর্স টপ ডোমের থিকনেস অ্যাজিউম করা হচ্ছে। অ্যাজিউম দ্য থিকনেস অফ দ্য টপ ডোম স্ল্যাব ইজ ইকুয়াল টু 300 মিলিমিটার, তার মানে 12 ইঞ্চ। টু ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য ডোম, আমি এটা তোমাদেরকে গত ক্লাসেও দেখিয়েছিলাম যে এই আমার এই যে বটম ডোমটা, যে সার্কেলের আসলে পার্ট, আমি যদি আমার এটাই হচ্ছে আমার টপ বটম ডোম ধরো, তাহলে এই ডোমটা যে সার্কেলের পার্ট আসলে আমরা এই হাইটটুকু জানি। এই টপ ডোমের হাইট আমার হচ্ছে এখানে 1.6 মিটার সম্ভবত। হ্যাঁ, 1.6 মিটার। তাহলে এই হাইটটুকু আমি এইচটা জানি। তাহলে এটার যে সার্কেলের পার্ট এই টপ ডোমটা, সেই সার্কেলের রেডিয়াস কত, এবং এখানে আসলে অ্যাঙ্গেল এই যে ফি, সেটাই বা কত। তো এখানে আমি এই হাইটটুকু যদি জানতে পারি আর এই রেডিয়াসটা জানতে পারি, তাহলে কস আলফা কস ফি নিয়ে কিন্তু আমি নির্ণয় করতে পারবো। আবার যদি আমার এই হাইটটুকু জানি, সরি এইটুকু যদি ডাইমেনশনটা জানি, তাহলে আমি কিন্তু সাইন ফি নিয়ে পারবো। তো সেটা নির্ণয় করার জন্য আসলে কি করা হচ্ছে দেখো, এই যে তোমাদের পিথাগোরিয়ান থিওরেম যদি এখানে অ্যাপ্লাই করো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ট্রায়াঙ্গেলেই, তাহলে আমি আবার এখানে দেখাতে পারতেছি এভাবে যে এই পুরাটুকু কিন্তু আর, তাহলে এই নিচের এইটুকু হচ্ছে R-H। তাহলে আমি এইটা জানি, এটা জানি, এটা কিন্তু আমি আলটিমেটলি পেয়ে যাচ্ছি, এবং আর এর ভ্যালু সেখান থেকে আমি ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারবো। তো এখানে যে ইকুয়েশনটা দেখতেছো, এটা ওই কর্ড লেন্থ ক্যালকুলেশন করার ফর্মুলা থেকে লেখা, টোয়াইস R-H ইকুয়াল টু আর স্কোয়ার। আর আর স্কোয়ার তো না আসলে, সরি, আমি এই হাইটটা কিন্তু জানি অলরেডি, আমার এইটা কিন্তু জানা আছে। সেটা হচ্ছে টোটাল ডায়ামিটার, বটম জোম যেটা, সেটা ডায়ামিটার আমি 10 মিটার জানি। তাহলে হাফ ডায়ামিটার কত? 5। তাহলে এখানে আমি
5 জানি আবার এইচও জানি, তাহলে আমি কিন্তু আর এখান থেকে পেতে পারি জাস্ট পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করে। তাহলে আমার পিথাগোরিয়ান থিওরেমের অ্যাপ্লিকেশন কি হচ্ছে, আর স্কোয়ার ইকুয়াল টু আর মাইনাস এইচ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো এটার থেকেও তুমি ডিরেক্টলি এদের এই ইকুয়েশন না ব্যবহার করেও এখান থেকেও এইচ এর ভ্যালুটা নির্ণয় করে নিয়ে আসতে, সরি আর এর ভ্যালু নির্ণয় করে নিয়ে আসতে পারবে। তো এখানে দেখো এই যে আর এর ভ্যালু নির্ণয় করে নিল। আর এর ভ্যালু নির্ণয় করার পরে তাহলে সাইন ফি কত হবে আর কস ফি কত হবে, সেখান থেকে আমি এই যে ফি এর ভ্যালুটা পেয়ে গেলাম। কস ফি নিলেও হতো, তখন তোমার অন্য ডাইমেনশনে আসতো আর কি। তো এভাবে আমরা অ্যাঙ্গেলটা নির্ণয় করে ফেললাম। আমি যে ফিগারে দেখো ফি কত, কোনটাকে ফি বলতেছি সেটা দেখিয়েছি। তো এখানে আমার ফি নির্ণয় করা হয়ে গেল, অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেলাম। এখন আমার কি নির্ণয় করতে হবে, আমি হচ্ছে এটার সেলফ ওয়েট ক্যালকুলেশন করব, প্লাস হচ্ছে এটার উপরে যে ওয়াটার আছে সেই ওয়াটারের ওয়েটটাও ক্যালকুলেশন করব। ঠিক আছে না? আমরা আমাদের ট্যাঙ্ক যদি দেখি, আমি এই ফিগারে একটু একটু দেখাতে চাই। আমরা যদি আমাদের ট্যাঙ্কটা দেখি তাহলে দেখো বটম স্ফেরিক্যাল ডোমের উপরে আসলে কোন ওয়েটটুকু আসবে, আমরা এখানে দেখিয়েছি যে কনিক্যাল ডোম থেকে আসলে এই কনিক্যাল ডোম থেকে যে ওয়েটটা আসবে, কনিক্যাল ডোমের আমরা কনিক্যাল ডোম ডিজাইনে দেখেছি যে কনিক্যাল ডোমের উপরে যে ওয়াটারটুকু, সেই ওয়াটার যে ওয়েট সেটার জন্য কিন্তু এখানে মেরিডিওনাল থ্রাস্ট প্লাস হচ্ছে হুপ স্ট্রেস এগুলোর জন্য আমরা কনিক্যাল ডোম ডিজাইন করেছি। সেই কনিক্যাল ডোম থেকে লোডটা কিন্তু আলটিমেটলি এই যে যে বটম রিং বিম B3 সার্কুলার রিং বিম B3 সেটাতে চলে যাবে। ঠিক আছে? তাহলে এই কনিক্যাল ডোম থেকে কিন্তু কোনো ধরনের ফোর্স আসলে এই বটম ডোমে আসবে না। তাহলে বটম ডোমের উপর আসলে কোথা থেকে লোড আসবে, বটম ডোমের উপরে যে ওয়াটার আছে, স্টোরড ওয়াটার, যে ওয়াটার কলাম আর কি, সেইটার ওয়েট কিন্তু এই বটম ডোমকে ক্যারি করতে হবে। তো আমি তাহলে এখানে যদি ফিগারে দেখাতে চাই, আমরা কনিক্যাল ডোম ডিজাইনের সময় মনে গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে এই এই পার্টের ওয়াটারটা তাহলে আমার কিন্তু আসবে এই কনিক্যাল ডোমের উপরে। দেখো এই যে আমি যে লাল কালার দিয়ে যেটুকু হ্যাস্ট করে দিলাম, সেই ওয়াটারটুকুর ওয়েট কিন্তু আমার এই টপ ডোম বটম ডোমকে ক্যারি করতে হবে। আর এদিকের এই যে যে অ্যানুলার শেপের ওয়াটারটা ছিল কনিক্যাল ডোম এর উপর, সেই ওয়াটারটা কিন্তু কনিক্যাল ডোম নিয়েছে। আমরা গত ক্লাসে কনিক্যাল ডোমের ডিজাইনে সেটা দেখেছি। তো তাহলে এই কনিক্যাল ডোমকে তার সেলফ ওয়েট যেমন ক্যারি করতে হবে, প্লাস হচ্ছে এটার উপরে যে ওয়াটার ওয়েট আছে সেটাও কিন্তু কনিক্যাল ডোমকে ক্যারি করতে হবে। তাহলে আমাদের দুই ধরনের ওয়েট ক্যালকুলেশন, এক হচ্ছে তার সেলফ ওয়েট, দুই নাম্বার হচ্ছে তার উপরে যে ওয়াটার আছে সেটার ভলিউম। তো আমি আসলে দেখো এই ওয়াটারের ভলিউম যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে ওয়েট তো আমরা জানি টোটাল ওয়েট ডব্লিউ ইকুয়াল টু তার ভলিউম টাইমস হচ্ছে ইউনিট ওয়েট। আর পানি ওয়াটারের ইউনিট ওয়েট আমরা জানি হচ্ছে 1000 নিউটন, সরি 10,000 নিউটন পার কিউবিক মিটার। তো তাহলে আমি এখন এই ওয়াটারের ভলিউমটা কিভাবে নির্ণয় করব, দেখো এটা একটা কি ধরনের শেপ আসলে। তো আমি আসলে কিভাবে নির্ণয় করতে পারি, দেখো আমি এই ওয়াটারের ভলিউমটা কিভাবে নির্ণয় করতে পারি সেটা দেখানোর জন্য আমরা একটু অন্য কালার ইউজ করি। আমি জাস্ট ফার্স্ট এরকম একটা সিলিন্ডার কল্পনা করব। ঠিক আছে, এটা তো একটা সিলিন্ডার হয়। আমি যদি এই যে এই পোর্শনটা নেই, এখন গ্রিন কালারে যেটা দেখাচ্ছি সেটা হবে একটা সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ টাইমস হচ্ছে হাইট, হাইট হচ্ছে টোটাল হাইট। তাহলে হাইট কতটুকু হবে, আমি সিলিন্ড্রিক্যাল ওয়ালের হাইট জানি 6 মিটার ছিল আমার, আর এইটার হাইট ছিল হচ্ছে কনিক্যাল ডোমের হাইট যেটা সেটা ছিল 1.68 মিটার। তাহলে আমি এইচ এটা পেয়ে যাচ্ছি 6 প্লাস হচ্ছে 1.68, তার মানে 7.68 মিটার। আর আর হচ্ছে এখানকার রেডিয়াস, এই যে এই রেডিয়াসটা কত, এর টোটাল ডায়ামিটার ছিল হচ্ছে কলাম থেকে কলামের ডায়ামিটার ছিল হচ্ছে আমাদের ডিজাইনে 10 মিটার, তাহলে এই রেডিয়াসটা হবে 5 মিটার। আর হাইট, সরি এই পাই আর স্কোয়ার এইচ, আসলে এই এইচ তো এই এইচই। তাহলে পাই এবং আর স্কোয়ার আমি জানি, হাইটটাও জেনে গেলাম। তাহলে আমি এই পুরা সিলিন্ডার যেটা পেলাম সেই সিলিন্ডারের ভলিউম পেলাম। তো সিলিন্ডারের ভলিউম থেকে এখন বাদ দিতে হবে কতটুকু, এই নিচের এই যে যে হ্যাচেড পোর্শন দেখাচ্ছি দেখো, এখানে তো কোনো ওয়াটার নাই, এটা তো এমটি স্পেস। সেই এরিয়াটুকু আমি বাদ দিলে কিন্তু আমার উপরের যে ওয়াটারটা স্টোরড আছে টপ ডোমের উপরে, সরি বটম ডোমের উপরে, সেই ভলিউমটা পেয়ে যাব। এখন তাহলে এই হ্যাশড পোর্শনের ভলিউম আমি কিভাবে বের করব, গ্রিন কালার দিয়ে যে হ্যাশড পোর্শন দেখাচ্ছি সেটার ভলিউম আমি কিভাবে পাই। তো এটার ভলিউম পাওয়ার জন্য আমরা আসলে কি করব দেখো,
আহ, এটার আসলে দেখো একটা ডিরেক্টলি আমি আমার ফর্মুলা আসলে জানা নাই, বইও যেটা করেছে আমরা সেটাই একটু ইলাবোরেট করে দেখাই। আমি কনসিডার করতে পারি যে এই টপ ডোমটা আসলে যে একটা স্ফিয়ার, আমি এরকম একটা স্ফিয়ার কল্পনা করব, মানে ফুটবল, এক কথায় ফুটবল তো না, গোলক। সেই স্ফিয়ারের আমি এই যে এইবারে এইভাবে একটা কোণ কেটে নিলাম, কনিক্যাল পার্ট কেটে নিলাম, তাহলে এইটার ভলিউম আমি কিন্তু নির্ণয় করতে জানি কনিক্যাল ভলিউমের ট্রিগোনোমেট্রিক্যাল ফর্মুলা থেকে। এটা যে কোন আকৃতির প্লাম বব, তোমরা যেটা জানো সিভিল ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করো, প্লাম ববের উপরের যে পার্টটুকু থাকে সেই সেই কোন আকৃতির যে পার্ট, ঠিক আছে। তার মানে এখন আমি যে ভলিউমটা বের করতেছি, দেখো সেই ভলিউমটা হচ্ছে, আমি এই সায়ান কালার দিয়ে দেখাই, সেই ভলিউমটা হচ্ছে এই টোটাল ভলিউম, যেটা আসলে কনিক্যাল একটা শেপ। রিমেম্বার, এটা কিন্তু ভলিউম আসবে। তো তাহলে এইটার ভলিউম নির্ণয় করতে যদি আমি পারি, এইটার ভলিউম পেয়ে গেলাম, আর আরেকটা ভলিউম বের করব, সেটা হচ্ছে নিচের যে কোণ। তাহলে দেখো এই টোটাল কোণ থেকে সেটার ভলিউম আমি ক্যালকুলেশন করতে পারি ট্রিগোনোমেট্রিক্যাল ফর্মুলা দিয়ে। তার থেকে যদি আমি নিচের এই কোণের, এই যে এই ব্লু কালার দিয়ে হ্যাসেট পোর্শন যেটা দেখানো আছে, এই ভলিউমটুকু বাদ দেই, তাহলে কিন্তু আমি এই ভলিউমটা পেয়ে যাব। তাহলে টোটাল যে সিলিন্ডার ছিল সেই সিলিন্ডার থেকে আলটিমেটলি এই যে নিচের এই ভলিউমটুকু বাদ দিলে আমি হচ্ছে স্টোরড ওয়াটারের যে ভলিউম সেটা পেয়ে যাব। তাহলে আমাকে তিনটা ভলিউম আলটিমেটলি ক্যালকুলেট করতে হবে। একটা হলো ফার্স্ট এই টোটাল সিলিন্ডারের ভলিউম, তার থেকে আসলে বিয়োগ দিতে হবে এই মাঝের এইটুকু, আর সেইটুকু ক্যালকুলেশনের জন্য আমাকে আরো দুইটা ভলিউম ক্যালকুলেট করতে হবে। সেটা হলো এই যে এরকম একটা কোণ যেটার আসলে বেসটা হচ্ছে কার্ভড, আর আরেকটা কোণ যেটার বেস আসলে একটা প্লেন, স্ট্রেট হরাইজন্টাল প্লেন আর কি। সো এইভাবে ক্যালকুলেশন যে করতে হবে সেটা আমি এখানে একটু দেখাতে চাই। এগেইন আমরা ফর্মুলা আসলে কোনটা ব্যবহার করা হবে সেটা আমরা দেখব। এই কোণের ফর্মুলা তো আসলে জানি, এই কোণের ফর্মুলাও আমরা জানি, ট্রিগোনোমেট্রিক্যাল ফর্মুলা থেকে আমরা এটা লিখতে পারবো। তো দেখো, ফার্স্ট হচ্ছে সেলফ ওয়েট অফ কনিক্যাল ডোম ক্যালকুলেশন করা হয়েছে। সেলফ ওয়েট অফ ডোম, সেলফ ওয়েট অফ ডোম কিভাবে নিল, টু টু আর পাই টাইমস হচ্ছে ডোমের হাইট। রিমেম্বার, আমাদের এই যে যে বটম ডোম, সেই বটম ডোমের হাইট ছিল হচ্ছে 1.6 মিটার, আর কনিক্যাল ডোমের হাইট ছিল 1.68 মিটার। যদি ফিগার থাকে তাহলে দেখে নিতে পারো। তো এখানে সেলফ ওয়েট অফ ডোম ক্যালকুলেশন করার জন্য আমরা বেসিক ফর্মুলা হচ্ছে তার ভলিউম টাইমস হচ্ছে ইউনিট ওয়েট। তো কংক্রিটের ইউনিট ওয়েট এটা 25,000 নিউটন পার কিউবিক মিটার বা 25 কিলোনিউটন পার কিউবিক মিটার, এটা হচ্ছে এই ডানেরটা। আর এটুকু তাহলে তার ভলিউম। তো ভলিউমটা কিভাবে ক্যালকুলেশন করেছে দেখো, এখানে ফর্মুলা লিখেছে হচ্ছে, আমরা যদি লিখি টোয়াইস আর টাইমস হচ্ছে পাই টাইমস হচ্ছে এইচ। আর এটা হচ্ছে এরিয়া, সারফেস এরিয়া, তাকে থিকনেস টি দ্বারা গুণ করব। এই যে থিকনেস হচ্ছে 0.3 মিটার, তার মানে 300 মিলিমিটার। তো এটা এইটুকু হচ্ছে তোমার সারফেস এরিয়া। আমরা যে টপ ডোমটা নিচ্ছি সেটা তো আসলে একটা শেল, তাই না। সেই শেলের যে সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়াকে যদি আমি থিকনেস দ্বারা গুণ করি তাহলে কিন্তু তার ভলিউম পেয়ে যাব। তো এখন সারফেস এরিয়া ক্যালকুলেশনের জন্য দেখো ভলিউমটা, সারফেস এরিয়ার ফর্মুলা কি নিয়েছে। তো আমরা একটা টোটাল স্ফিয়ার যদি চিন্তা করি, এই যে আমি এখানে আসলে দেখিয়েছি ফিগার দিয়েই তোমাদেরও, একটা স্ফিয়ারের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা আমরা জানি, টোটাল সারফেস এরিয়া এ ইকুয়াল টু পাই 4 পাই আর স্কোয়ার, যতদূর আমার মনে পড়ে এটাই মুখস্থ আছে। তো আমরা দেখি এখানে আসলে যেটা ঠিক আছে কিনা। আমি যদি ফুল স্ফিয়ারের সারফেস এরিয়া ক্যালকুলেশন করতে চাই তাহলে আমার হাইট হবে কত, এই টোটাল হাইট হয়ে যাবে তখন এইচ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস আর। তাহলে এখানে তুমি বসাও, দেখো ভলিউমটা ওই রকম আসে কিনা। টোয়াইস আর টাইমস হচ্ছে পাই, আর টোটাল হাইট হচ্ছে টোয়াইস আর, তার মানে দেখো 4 পাই আর স্কোয়ার চলে আসছে। তার মানে এখানে যেটা ইউজ করেছে সেটা ঠিক আছে। তো এটা শেলের সারফেস এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এটাই, টোয়াইস আর, 2 টাইমস দ্য রেডিয়াস টাইমস হচ্ছে পাই টাইমস হচ্ছে হাইট অফ দ্য শেল। এখন হাফ শেল যদি আমার হতো তাহলে এখানে টু আর না এসে শুধু আর হতো, তাহলে 2 পাই আর স্কোয়ার হয়ে যেত। এরকম হচ্ছে ব্যাপার। তো তাহলে এখানে এই যে 2 পাই আর দিয়ে যেটা নিল সেটা হচ্ছে সারফেস এরিয়া অফ দ্য শেল, ঠিক আছে, সারফেস এরিয়া অফ দ্য শেল। আর তার সাথে থিকনেস গুণ করা হলো,
এবং ইউনিট ওয়েট দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে গামা কংক্রিট আর কি। আমি কংক্রিটের টোটাল ওয়েট পেয়ে গেলাম। তো এখানে টোটাল ওয়েট চলে আসলো 649, মানে টোটাল যে টপ ডোম, সরি বটম ডোম, টোটাল বটম ডোমের টোটাল ওয়েট আর কি। এখন আমরা ওয়েট অফ ওয়াটার ক্যালকুলেশন করব, তার জন্য আমরা ওয়াটারের ভলিউমটা নির্ণয় করে নেই। তো আমি তোমাদেরকে ওই যে আগের ফিগারে যেটা এক্সপ্লেন করে দেখালাম, এই পাশের ফিগারও সেরকম দেখানো আছে। কি করা হচ্ছে দেখো, এই যে সিলিন্ড্রিক্যাল পার্টের ভলিউম নেওয়া হচ্ছে। তো সিলিন্ডারের ভলিউম কত, পাই আর স্কোয়ার এইচ অথবা পাই/4d² এইচ। এখানে তাই করেছে যে ডায়ামিটার 10 নিয়েছে এখানে। তো এখানকার ভলিউম নির্ণয় করার ফর্মুলা হচ্ছে পাই আর পাই d²/4 টাইমস হচ্ছে এইচ। এটা তো নিল হচ্ছে সিলিন্ডারের ফর্মুলা, তাহলে তার থেকে আমার ডোমের এরিয়া বাদ দিতে হবে। তো ডোমের এরিয়া বাদ দেওয়ার জন্য আমরা কি করেছি, একটা হচ্ছে স্ফেরিক্যাল কোন, যেটা স্ফেরিক্যাল কোমের স্ফেরিক্যাল ভলিউম মাইনাস হচ্ছে কনিক্যাল ভলিউম। স্ফেরিক্যাল কোন যেটা, তার ভলিউম মাইনাস হচ্ছে শুধু প্লেন কনিক্যাল। এটাকে সমতল ভূমি কোণ বলা হয় বাংলায়। হরাই ইংরেজিতে কি বলে এটাকে আমি বলতে পারতেছি না, ভুলে গেছি নিয়ে। তাহলে আমরা সেইভাবে দেখো এটা বের করব। এখন দেখি এটা ঠিক আছে কিনা। তো স্ফেরিক্যাল যে ভলিউম ভি, সেটা ক্যালকুলেশনের জন্য দেখো ফর্মুলা ব্যবহার করেছে 2 পাই, এটা হচ্ছে r²। আমার এই যে এই ডোমটা যে স্ফিয়ারের, যে সার্কেলের বা যে স্ফিয়ারের পার্ট, সেটা রেডিয়াস কত, সেটা ছিল আর আমরা কিন্তু নির্ণয় করেছি উপরে, এই যে r ইকুয়াল টু 8.61 মিটার আমরা অলরেডি ক্যালকুলেশন করে আসছি। তো তাহলে এটা দেখো ফর্মুলা আমি এই যে এখানে লিখেছি, যে এই কোণ যেটা স্ফেরিক্যাল বটম শেপের কোণ যেটা, তার ভলিউম নির্ণয় করার ফর্মুলা হচ্ছে 2/3 পাই r² এইচ। তাহলে আমি টোটাল স্ফিয়ারের ভলিউম এখানে নিতে এইচ, তাহলে কত হবে আমার, জাস্ট 2r, তাহলে দেখো 4/3 পাই r³ হয়ে যায় তখন। তার মানে এটাও কিন্তু ঠিক আছে। সো আমরা ক্রস চেক করার জন্য এটা আসলে বলতেছি। মাইনাস হচ্ছে এই যে সমতল ভূমি কোণ যেটা আর কি, সেটার নির্ণয়ের ফর্মুলা। তো এটা হচ্ছে, এটার ভলিউম নির্ণয়ের ফর্মুলা কি, 1/3 পাই r² এইচ সম্ভবত। হ্যাঁ, তাহলে দেখো 1/3 পাই, পাই নিয়েছে এখানে, আর r² না নিয়ে এখানে d²/, তাহলে 4 নিব। পাই r² না নিয়ে যদি d নেই, তাহলে d²/4 হয়ে যাবে তখন। এখানে সেটাই নিয়েছে, এই জন্য এই যে পাই/4 এখানে, এটা হচ্ছে ডায়ামিটার d², আর এটা হচ্ছে এই যে এইচ হাইট, ঠিক আছে। আর 3.9 হচ্ছে, 3 হচ্ছে এই যে ফর্মুলা 3। তো এখানে এই আমি ফর্মুলা গুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি যাতে বুঝতে সহজ হয় যে এটা কিভাবে করলো। সো আমরা তাহলে দেখো এই যে সিলিন্ডারের যে ওয়েট, সিলিন্ডারের যে ভলিউম, সেটা এখানে প্লেস করলাম। এই কনিক্যাল স্ফেরিক্যাল বটম শেপের যে কোণ, সেটার ভলিউম পেয়ে গেলাম। আর আবার তার থেকে এই যে হরাইজন্টাল প্লেন সম্বলিত যে কোণ, তার ভলিউম পেয়ে গেলাম। তো এটা করলে আলটিমেটলি আমরা ওয়াটারের যে কলাম, ওয়াটারের কলাম যেটা বটম ডোমের উপরে আছে, সেটা টোটাল ভলিউম পেয়ে গেছি। তো তাকে ওয়াটারের ইউনিট ওয়েট দ্বারা গুণ করলাম, আমি এখন পেয়ে যাচ্ছি হচ্ছে ওয়েট অফ ওয়াটার। তো এই দুই সেলফ ওয়েট এবং ওয়েট অফ ওয়াটার যোগ করলে আমি কিন্তু টোটাল ওয়েট ডব্লিউ পেয়ে যাচ্ছি। এখন মেরিডিওনাল থ্রাস্ট ক্যালকুলেশনের ফর্মুলা, এটা হচ্ছে থ্রাস্ট, আর এটাকে যদি এখন থিকনেস দ্বারা ভাগ করে দেয় তাহলে মেরিডিওনাল স্ট্রেস আসবে। তো ওরা ফার্স্ট এই ফর্মুলা কিন্তু আমরা আগের ক্লাসে দেখেছি, ডেরিভেশনও আছে, এখানে জাস্ট ফর্মুলাটা আমরা ইউজ করছি। মেরিডিওনাল থ্রাস্ট ক্যালকুলেশন করে ফেললাম। এখানে এই যে সাইন থিটার ভ্যালু কত, আমরা কিন্তু উপরে অলরেডি ক্যালকুলেশন করে আসছি, এই যে সাইন থিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার মেরিডিওনাল থ্রাস্ট পার মিটার। আর মেরিডিওনাল স্ট্রেস তাহলে এখন কত হবে, এই যে এখানে ডায়ামিটার ডি 10 মিটার ব্যবহার করা হয়েছে, তার মানে এটা কিন্তু পার মিটার লেন্থে চলে আসছে। এই যে এই ডোমের বটম, ডোমের লেগে আসলে এটা টোটাল ওয়েটকে, এটা টোটাল লেন্থ ডি দ্বারা ভাগ করে দিলাম পেরিমিটার দ্বারা। আসলে এই যে পাই ডি মানে হচ্ছে পেরিমিটার, কিন্তু সেই পেরিমিটার দিয়ে ভাগ করলাম, তাহলে প্রতি প্রতি মিটার লেন্থ এটার ওয়েট কত সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন স্ট্রেস ক্যালকুলেশনের জন্য কি করব, আমি এই যে 300 মিলিমিটার নিলাম, তার মানে এটা পার মিটারে ছিল, মিটারকেও মিলিমিটার করে দিলাম যাতে করে এটা নিউটন পার স্কোয়ার মিলিমিটারে আমার এমপিএ তে
স্ট্রেস চলে আসে। এবং খেয়াল করো এটা কিন্তু কম্প্রেসিভ স্ট্রেস। তাহলে কম্প্রেশনে আমাদের অ্যালাউয়েবল স্ট্রেস ছিল হচ্ছে 5 মেগাপ্যাসকেল নিউটন পার স্কয়ার মিলিমিটার। তাহলে এটা কিন্তু সেফ, এই জন্যই লিখেছে। এগেইন মেরিডিয়াল স্ট্রেস, এটা কিন্তু কম্প্রেশন, যেহেতু কম্প্রেশনে, আর কম্প্রেশনে আমার অ্যালাউয়েবল স্ট্রেস হচ্ছে 5 নিউটন পার স্কয়ার মিটার ফর 20 MPa কংক্রিট, তাহলে এটা সেফ। আর হুপ স্ট্রেস এখন ক্যালকুলেশন করব। হুপ স্ট্রেস ক্যালকুলেশনের ফর্মুলা দেওয়া আছে, থিটার ভ্যালু আমরা জানি, কিন্তু এটাও জানি যে হুপ স্ট্রেস ম্যাক্সিমাম হবে when থিটা ইজ ইকুয়াল টু 0। তার মানে ডোমের ক্রেস্টে আসলে আমার ম্যাক্সিমাম হুপ স্ট্রেস হবে। তাহলে থিটার ভ্যালু ওখানে 0 বসাও, কস থিটা এর মান 1 হয়ে যাবে। এবং সেটা যদি আমরা করি তাহলে ম্যাক্সিমাম হুপ, এটা স্ট্রেসটা আসলে এখানে কি টেনশন হচ্ছে না কম্প্রেশন হচ্ছে? কম্প্রেশন। এখানে এটা হচ্ছে কম্প্রেশন। তাহলে কম্প্রেশনে অ্যালাউয়েবল স্ট্রেস হচ্ছে সিগমা সি যদি বলি, তাহলে সেটা হচ্ছে 5 নিউটন পার স্কয়ার মিটার, তার স্কয়ার মিলিমিটার। তার মানে এটাও কিন্তু সেফ। ঠিক আছে, এখন আমাকে মিনিমাম টেম্পারেচার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। প্রোভাইড মিনিমাম স্টিল রিকোয়ার্ড। তো থিকনেস যেহেতু 100 মিলিমিটারের চেয়ে বেশি, আবার 450 মিলিমিটারের চেয়ে কম, তাহলে আমাকে ইন্টারপোলেট করে আসলে রিইনফোর্সমেন্টের এরিয়া বের করতে হবে। ওই যে মনে পড়ে 100 মিলিমিটার থিকনেস হলে রিইনফোর্সমেন্টের প্রয়োজন হচ্ছে 0.3%, যেহেতু এটাও ওয়াটার রিটেইনিং পার্ট। আর 450 মিলিমিটার হলে থিকনেস তখন হচ্ছে 0.2%। তাহলে এর মধ্যে যদি থিকনেস হয় তাহলে আমাকে কিন্তু ইন্টারপোলেট করে নিয়ে আসতে হবে। এবং এখানে যে 300 মানে থিকনেস, 100 মানে হচ্ছে 1 মিটার লেন্থ, এর জন্য গুণ করেছে 100 দিয়ে ভাগ করেছে যে পার্সেন্ট থেকে রিইনফোর্সমেন্ট রেশিও নেওয়ার জন্য। এবং সেভাবে ডিরেক্টলি তোমার এরিয়াটা পেয়ে গেলাম আমরা, এটা হচ্ছে এরিয়া। তো আমরা 12 মিলিমিটার বারের স্পেসিং কত হয়? আমরা 12 মিলিমিটার বার সিলেক্ট করলে আমরা স্পেসিং পাচ্ছি হচ্ছে 139, তার মানে 130 লিখেছে, এটা অবশ্যই আমরা 125 করব। প্রোভাইড 12 মিলিমিটার বার্স এট 130 মিলিমিটার পার সেকেন্ড। এগেন এখানে আমার একটা কমেন্ট আছে, এরা যেটা করেনি সেটা হচ্ছে এই মেম্বারের থিকনেস কিন্তু 8 ইঞ্চি বা 8 ইঞ্চের চেয়ে বেশি, 8 ইঞ্চের চেয়ে বেশি মানে 12 ইঞ্চ কিন্তু। সো 8 ইঞ্চের চেয়ে বেশি হলে আমরা সাধারণত 2 লেয়ারে আসলে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, যাতে করে ক্রাক ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে পারে। মানে এক সাইডে রিইনফোর্সমেন্ট দিলাম, অপর সাইডে দিলাম না, অথবা শুধু মিডিলে দিলে, তাহলে মিডিল রিইনফোর্সমেন্ট থেকে তোমার টপ মিডিলেও যদি প্রোভাইড করো তাহলে কংক্রিট সারফেস পর্যন্ত ডিসটেন্স কিন্তু 6 ইঞ্চ হয়ে যাচ্ছে। তো সেটা না করে বরং আমরা যদি 2 লেয়ারে টপে এবং বটমে প্রোভাইড করি তাহলে এটা ক্রাক ইউনিফর্মলি এবং ক্রাক উইডথ বা ডেপথ এগুলার সাইজ কম থাকতে আসলে হেল্প করবে। সো এখানে আমার সাজেশন হচ্ছে আমরা 2 লেয়ারের রিইনফোর্সমেন্ট ব্যবহার করব। এটা এখানে কিছুই বলেনি এই ব্যাপারে। সো আমার সাজেশন হচ্ছে এই রিইনফোর্সমেন্টটাই আমি দুই 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 লেয়ারে দিব আর কি। ঠিক আছে, মেশ আকারে 2 লেয়ারে দিতে পারি এটা, এবং এটা কিন্তু বোথ ডিরেকশনই তোমাকে দিতে হবে। আর রিইনফোর্সমেন্টের প্লেসমেন্ট আমি গতদিন দেখেছিলাম যে রেক্টেঙ্গুলার মেশ আকারে তৈরি করতে পারো, আরেকটা হচ্ছে মেরিডিয়ান এবং হুপ বরাবর এরকম রিং করেও তুমি দিতে পারো। একটা হচ্ছে মেরিডিয়ান বরাবর একটা রিইনফোর্সমেন্ট এরকম প্রোভাইড করতে পারো, আর রিং এর মতো করে চারপাশে আসলে দিতে পারো। সো বোথ এতে অ্যালাউয়েবল, এবং আমরা প্রিফার করেছিলাম হচ্ছে রিং এবং মেরিডিয়ান বরাবর রিইনফোর্সমেন্ট প্লেস করাটা। তো এরপরে এই পর্যন্ত হচ্ছে টপ ডোমের ডিজাইন আসলে। এখন আমরা চলে আসব বটম সার্কুলার বিম B3, বা আমরা এটাকে বটম সার্কুলার গার্ডারও বলতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার অন্যান্য আগের যে স্টেপ গুলাতে ছিল স্যার, হোপ স্ট্রেসটা সবসময় স্যার টেনশনে ছিল স্যার, এটাতে না, কিভাবে কম্প্রেশন আছে এটা একটু ইউ বুঝিয়ে। আর রং। তুমি টপ ডোমে, আমরা প্রথম যে টপ ডোম ডিজাইন করেছি সেখানে হুপ স্ট্রেস কম্প্রেশন ছিল। হুপ স্ট্রেস অলওয়েজ টেনশন আসবে নো। সিলিন্ড্রিক্যাল ওয়ালে টপ রিং বিম B1 এ, বটম রিং বিম B2 তে, কনিক্যাল ডোমে এখানে হুপ স্ট্রেস টেনশন আসছে, কিন্তু ডোমে টপ ডোম যেটা সেখানে কিন্তু হুপ স্ট্রেস কম্প্রেশন আসছিল। আমি তোমাকে দেখাতে পারি এখানে গিয়ে, আমার মনে হয় বললেই হবে। আবার এখানেও দেখো হুপ স্ট্রেস কিন্তু কম্প্রেশনে আসছে। সো হুপ স্ট্রেস অলওয়েজ টেনশন নো, হুপ টেনশন নয়, হুপ কম্প্রেশনও হতে পারে। হুপ টেনশন টপ এই ডোমেও হতে পারে, কিন্তু তোমার তখন অ্যাঙ্গেল হতে হবে 945 ডিগ্রির চেয়ে 90 ডিগ্রির চেয়ে বেশি আসলে। না সরি, 48 ডিগ্রি নাকি 58 ডিগ্রি 48 মিনিট, 58 ডিগ্রি বা 53 ডিগ্রি 48 মিনিট, যেটা আমার মনে 51 পড়ছে। ডিগ্রি স্যার, 51 ডিগ্রি এর মতো, আপনার হ্যাঁ। 51 ডিগ্রি 48 মিনিট স্যার।
হ্যাঁ 51 ডিগ্রি 48 মিনিটের যদি বেশি হয় তখন আবার এটা হুপ টেনশন হয়ে যাবে, তখন হুপ কম্প্রেশন থাকবে না, ঠিক আছে। সো যেহেতু আমাদের অ্যাঙ্গেল হচ্ছে 35 ডিগ্রি এর মতো, এই যে দেখো এখানে অ্যাঙ্গেলটা আমাদের কত আসছে, ফি এর ভ্যালু হচ্ছে 35 ডিগ্রি অনলি, তাহলে এটা খুব ওই ওই লেভেলেও খুব কম্প্রেশনই হবে। আবার তোমার ম্যাক্সিমাম, তাহলে আমরা তো ম্যাক্সিমাম স্ট্রেসটা আসলে চেক করব, যেহেতু এটা টেনশন হচ্ছে না। যদি 51 ডিগ্রির চেয়ে বেশি হতো তখন আমি হুপ টেনশনও চেক করতাম, কম্প্রেশনও চেক করতাম, টেনশনও চেক করতাম। কোশ্চেনটা করে আসলে ভালোই করেছো, এটা একটু এক্সপ্লেন করা গেল যে আমার এই ফি এর অ্যাঙ্গেল যদি 51 ডিগ্রি 48 মিনিটের চেয়ে বেশি হতো তখন টেনশনও কিন্তু আসতো। তো ক্রেস্ট যেখানে, মানে এই ডোমের ক্রেস্ট একবারে টপ পয়েন্ট আর কি, পিক পয়েন্ট, সেখানে কিন্তু ম্যাক্সিমাম হুপ কম্প্রেশন হবে। আর তোমার ডিগ্রি এই অ্যাঙ্গেলটা মনে করো 75 ডিগ্রি আসছে বা 60 ডিগ্রি আসছে, তাহলে 60 ডিগ্রিতে তখন কিন্তু হুপ টেনশন আসতো। আর আমরা জানি টেনশনে কিন্তু কংক্রিট ভেরি উইক। সো আমাকে টেনশন স্ট্রেসও চেক করতে হবে, কম্প্রেশন স্ট্রেসও চেক করতে হবে। এখানে যেহেতু 51 ডিগ্রি 48 মিনিটের চেয়ে কম আসছে, তার মানে আমি বুঝতেই পারছি এই ডোমের সব জায়গাতেই কম্প্রেশন থাকবে। তাহলে ম্যাক্সিমাম কম্প্রেশন কোথায় হবে, সেটা হয় হচ্ছে যখন এই থিটা এর মান, মানে কস থিটা এর ভ্যালু আসলে যখন জিরো, তার মানে একবারে পিকে, এই যেখানে দেখো বলাই আছে, আমরা আগে আগে ডিজাইনও দেখেছি, ঠিক আছে। তো এটা আমরা ক্লারিফাই করলাম। এখন আমরা বটম সার্কুলার বিম বা বটম সার্কুলার গার্ডার, এটা আমরাকে গার্ডারও বলতেছি, কারণ হচ্ছে এটার গার্ডার আর বিমের মধ্যে আসলে পার্থক্য কি। গার্ডার, এটাকে তুমি গার্ডারও বলতে পারো, কোনো কোনো জায়গায় গার্ডার বলে বলা হচ্ছে। তো গার্ডার বলতে সাধারণত কোনো একটা বিমের উপর যদি আরেকটা বিম এসে রেস্ট করে, তাহলে রেস্টিং যে বিমটা সাপোর্ট দিচ্ছে আরেকটা বিমকে, সেটাকে আমরা সাধারণত গার্ডার বলি। তবে মেইন সেন্স হচ্ছে এটা আসলে এইটার স্প্যান অনেক বেশি হয়, প্লাস হচ্ছে এটার উপরে লোডও অনেক বেশি হয়। তো আমাদের এখানে যেটা, আমরা এটাকে গার্ডার বলতে পারি কারণ এখানে স্প্যান কম হলেও এটার উপরে লোড আসবে হিউজ অ্যামাউন্টের লোড, এবং এটা সাইজও হবে অনেক হিউজ। সেই জন্য তুমি গার্ডার এটাকে বলতে পারো, যদিও বা এটা কিন্তু ডিরেক্টলি কোনো বিম সাপোর্ট করছে না। আমার এই বটম রিং বিম যেটা, সেটা আসলে সাপোর্ট দিবে কাকে কাকে দেখো, এই যে সার্কুলার রিং বিম, এই সার্কুলার রিং বিমটা আসলে সাপোর্ট দিচ্ছে কনিক্যাল ডোমকে আর হচ্ছে এই বটম ডোমকে। তাহলে কনিক্যাল ডোম থেকে যে স্ট্রেস আসছিল এখানে মেরিডিওনাল থ্রাস্ট টি, সেইটা, আর হচ্ছে বটম ডোম থেকে এখানে যে থ্রাস্ট আসছে, তাদের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলাই কিন্তু আসলে ক্যারি করবে। এভাবে আমরা যেমন এর স্ট্রেস ক্যালকুলেশন করে ফেলতে পারি, আবার এটার উপরে যে টোটাল ওয়েট আছে, এই সব মিলিয়ে সমস্ত ওয়েট কিন্তু আসলে এই রিং বিম ক্যারি করে কলামে দিয়ে দিবে। তাহলে এর উপরে যত কম্পোনেন্ট আছে ওয়াটার সহ যত ধরনের এই যে এলিমেন্ট, আমরা 5-6টা এলিমেন্ট ডিজাইন করলাম, এই 6টা এলিমেন্টকেই সে সাপোর্ট করবে। তাহলে 6 এলিমেন্ট প্লাস হচ্ছে স্টোরড ওয়াটার, এই সবগুলোর ওয়েট নিয়েও আমি যদি স্ট্রেস পাই, যা আসবে। আর আমি কিন্তু আলটিমেটলি দেখো কনিক্যাল ডোমের মধ্যে আমার উপরে যত সুপার স্ট্রাকচার আছে, টপ ডোম, টপ রিং বিম বি1, সাইড ওয়াল বা সিলিন্ড্রিক্যাল ওয়াল, বটম রিং বিম বি2, প্লাস কনিক্যাল ডোমের সেলফ ওয়েট, এই সবগুলাই কিন্তু কনিক্যাল ডোমের মধ্যে চলে আসছে। এমনকি কনিক্যাল ডোমের উপরে যে ওয়াটার ছিল সেটাও কিন্তু আমি তার মধ্যে নিয়েছি। তাহলে এখানে যে থ্রাস্ট আসছে বা আমরা ক্যালকুলেশন করেছি যেটা, সেটার স্ট্রেসের মধ্যে এই সমস্ত পার্টের সেলফ ওয়েট প্লাস হচ্ছে তাদের সুপার ইম্পোজ লোড প্লাস হচ্ছে স্টোরড ওয়াটারের ওয়েট, সবই চলে আসছে। অনুরূপভাবে বটম ডোমের উপরে যে ওয়াটার আছে এবং বটম ডোমের সেলফ ওয়েট, সেগুলোর জন্য কিন্তু আমরা এখানে থ্রাস্ট ক্যালকুলেট করেছি। তো সেগুলোর থেকে আমি এই রিং বিমের উপরে যে লোড আসতেছে সেগুলা ক্যালকুলেট করতে পারি। এবং দেখো এই লোডগুলা রিং বিমের উপরে পেরিমিটার বরাবর কিন্তু কন্টিনিউয়াস আছে, ঠিক আছে। আর আমরা এখানে কলাম কয়টা ব্যবহার করতেছি, আমাদের এটাতে শুরুতেই ডিজাইনে বলা ছিল ইউজ 8 কলাম, সিমেট্রিক্যালি প্লেসড 8 কলাম, তার মানে 8টা কলাম ব্যবহার করব কিন্তু আমি। তো আমরা প্রিলিমিনারি এই কথাটুকুলো বলে আমরা এখন ডিজাইনে আসলে চলে আসি। বটম সার্কুলার বিম বি3 বা বটম সার্কুলার গার্ডার বি2। তো দেখো এখানে আসলে ওটার উপরে যে ফোর্স গুলো আসতেছে সেটা একটু দেখানো এই ফিগারটাতে, ফিগার 32.4 এ। দেখো এই যে এটা হচ্ছে কনিক্যাল ডোমের থ্রাস্ট, টি2 যেটা আসছে এটা হচ্ছে কনিক্যাল ডোম থেকে, এক্সকিউজ মি, এটা হলো কনিক্যাল ডোম থেকে আসতেছে। আর টি1 যেটা, সেটা আসবে হচ্ছে বটম সার্কুলার ডোম থেকে বা স্ফেরিক্যাল ডোম, সার্কুলার না স্ফেরিক্যাল ডোম, বটম স্ফেরিক্যাল ডোম থেকে আসলে আসবে এটা। তো বটম স্ফেরিক্যাল ডোমের এই যে এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, না ভুল বললাম, সরি উল্টা হয়েছে আসলে। এটা হচ্ছে টি1টা হচ্ছে কনিক্যাল ডোম থেকে, এটা লেফট সাইড দেখাচ্ছে, আর এই টি2 যেটা, এটা হচ্ছে স্ফেরিক্যাল ডোম থেকে, স্ফেরিক্যাল ডোম।
তাহলে T2 হচ্ছে স্ফেরিক্যাল ডোমের যে থ্রাস্ট, আমরা কিন্তু অলরেডি ক্যালকুলেশন করলাম আগেরটাতেই। আর T1 হচ্ছে কনিক্যাল ডোমের যে থ্রাস্ট, এখানে T1 মেরিডিওনাল থ্রাস্ট সেটা। তো আমি ওই দুইটার থেকে আসলে আহ, আমার এই রিং বিম, এখানে যে রিং বিমটা আছে, আমার রিং বিম আছে এখানে এরকম, সেটার উপরে কি কি লোড আসতেছে। তাহলে এটা একটা দেখো, টি এর দুইটা কম্পোনেন্ট হবে, T1 এর একটা কম্পোনেন্ট ভার্টিক্যাল, একটা কম্পোনেন্ট কিন্তু হরাইজন্টাল। তো এখানে আমি এরকম ভাবে বলতে পারি যে T1V, আর এই হরাইজন্টাল কম্পোনেন্ট ডান দিকে কাজ করবে, এটা হচ্ছে T1H। অনুরূপভাবে T2 এরও দুইটা কম্পোনেন্ট হবে, একটা হবে ভার্টিক্যাল, সেটাকে আমি T2V বললাম, এটা হচ্ছে T1V, আর এটা হচ্ছে T2V। আর এটার আরেকটা হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা কিন্তু লেফটওয়ার্ড কাজ করবে, তাহলে এটা হচ্ছে T2H হরাইজন্টাল কম্পোনেন্ট। এখন তাহলে দেখো, এই মেরিডিওনাল থ্রাস্টের কারণে তাহলে ভার্টিক্যালি এটা যেমন এই T1V এবং T2V এর কারণে ভার্টিক্যাল ফোর্স কাজ করবে এটার উপরে, এই রিং বিমের উপরে। তাহলে আমার ভার্টিক্যাল প্রতি মিটার লেন্থে এটার উপর একটা ভার্টিক্যাল লোড ডব্লিউ আছে, তা হলো T1V প্লাস হচ্ছে T2V, তাই না? আবার এই ডান দিক থেকে একটা ফোর্স, এটা খুব টেনশন দেওয়ার জন্য কাজ করবে, এবং এই ভ্যালুটা হচ্ছে T2H। আবার কনিক্যাল ডোম থেকে লেফট সাইড থেকে যেটা আসবে, আমরা একটা রিং বিমের আসলে বাম পাশেরটা দেখতেছি, ঠিক আছে? আমার যে রিং বিমটা ধরো ফিগারে যদি দেখাই, এই যে রিং বিম যেটা হবে সেটার এইরকম এক জায়গায় কেটে আমরা আসলে দেখতেছি এখানে, ঠিক আছে? তাহলে T2H এটা আসলে লেফটওয়ার্ড কাজ করবে এইখানে, যেখানে যে কেটে নিচ্ছি, সেকশন নিচ্ছি। আর কনিক্যাল ডোম থেকে এই পাশে যে কনিক্যাল ডোম আছে, সেই কনিক্যাল ডোম থেকে যে হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে সেটা হচ্ছে T1H। তাহলে এইটা কিন্তু আসলে হুপ কম্প্রেশন দিবে, দেখো এখানে এটা দিবে হচ্ছে হুপ কম্প্রেশন, কিন্তু বটম ডোম থেকে যে কম্পোনেন্ট আসতেছে সেটা কি করবে, এটা দিবে কিন্তু হুপ টেনশন। তো তাহলে এখানে ব্যালেন্স হয়ে যাবে কিন্তু। এই যে এটা যে ইকোনমিক্যাল ডিজাইন হয় সেটার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডিজাইনের শুরুতেই তোমাদেরকে এই কারণগুলো বলতেছিলাম, যে দেখো একটা ফোর্স কিন্তু আর একটা ফোর্সকে আসলে ক্যান্সেল করে দিচ্ছে। তার মানে কি, এখানে নেট ম্যাগনিটিউডটা কম আসবে, আইদার হুপ টেনশন থাকবে দুইটা ব্যালেন্স হয়ে, অথবা অল্প পরিমাণে হুপ কম্প্রেশন থাকবে সেরকম। তো এটা একটা পজিটিভ বেনিফিট, যে কারণে আসলে এখানে ডিজাইনটা ইকোনমিক হয়। তাহলে আমরা এই ফোর্স গুলার আসলে এখন কম্পোনেন্ট ক্যালকুলেট করে আমার রিং বিমের উপরে, তাহলে দেখো হরাইজন্টাল একটা কম্পোনেন্ট কাজ করবে, মানে দুইটা কম্পোনেন্ট, এবং সেটার যে নেট ইফেক্ট থাকবে সেটার জন্য আইদার হুপ টেনশন হবে অথবা হুপ কম্প্রেশন হবে, আমরা দেখবো সেটা কি আসে। অনুরূপভাবে এটার উপরে কিন্তু ভার্টিক্যাল লোড থাকবে, আর আমার কলাম গুলা কিন্তু এটাকে ভার্টিক্যালি সাপোর্ট দিবে, হরাইজন্টালি কিন্তু সাপোর্ট দিবে না। তো তাহলে এটার কোনো হরাইজন্টাল সাপোর্ট নাই, যে জন্য আসলে একটাকে অপরটা দিয়ে যে ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে? হরাইজন্টাল সাপোর্ট বলতে আসলে টপ ডোম যে রিয়াকশন ফোর্স দিচ্ছে, কনিক্যাল ডোম সেই ফোর্স রিয়াক্ট, কনিক্যাল ডোম থেকে তার রিয়াকশন আসতেছে। তো সেই দুইটারই কম্পোনেন্ট কিন্তু T2H আর T1H। সো এইভাবে আমরা বলতে পারি। আর ভার্টিক্যালি যে লোড আসতেছে, দেখো উপরে কন্টিনিউয়াস ভার্টিক্যাল লোড আছে কনিক্যাল ডোম থেকেও এবং বটম স্ফেরিক্যাল ডোম থেকেও কন্টিনিউয়াস, প্রতি মানে পুরা লেন্থের উপরে কিন্তু আছে। বাট নিচ থেকে সাপোর্ট আছে কিন্তু আটটা জায়গায়, আটটা কলাম দিয়ে। তাহলে এটা রিয়েল যে বিম, আমাদের কলাম সাপোর্টেড বিম যেরকম সেরকম বিম হবে, বাট দিস বিম ইজ সার্কুলার ইন প্ল্যান। তাহলে এটার অ্যানালাইসিস আমরা স্ট্রেট বিম যদি হতো তার থেকে ডিফারেন্ট হবে। তাহলে আমাদের এই যে যে বটম রিং বিম আসলে রিং বিম B2, এটা কিন্তু দেখো এই যে আটটা কলাম দিয়ে, তার মানে আমি যদি এখানে 8 ভাগ করে ফেলি, তাহলে দেখো এইটুকু হবে আমার একটা বিমের স্প্যান, এবং সেটা কিন্তু কার্ভড ইন প্ল্যান। তাহলে আমার এখানে যে বিমটা হবে আমি সেটাকে এরকম নামে রাখতে পারি, বিম কার্ভড ইন বা ওয়ান প্ল্যান, প্ল্যানেই এটা কার্ভড, ঠিক আছে? আরেকটা হতে পারে ভার্টিক্যালি কার্ভ, যেটাকে আমরা হনস্ট বিম বলি, অথবা আর্স, আর্স যেটা হয়। তো সো আমার কিন্তু এখানে এটা আর্স না, এটা বিমই, বাট এটা কার্ভ ইন প্ল্যান হবে। রিমেম্বার, আর্চ হলে যেটা হতো তোমার ভার্টিক্যাল ডিরেকশন আসলে এটার কার্ভ থাকতো, আর এই আমাদের এখানে যে বিমটা হচ্ছে বিম B3, সেটা কিন্তু হরাইজন্টালি কার্ভ। তার মানে সাপোর্ট একই লেভেলে আছে, আবার বিমের টপ এবং বটম সেটাও একই লেভেলে আছে, কিন্তু প্ল্যানটা আসলে কার্ভ। সো দেখি আমরা এটার কিভাবে ডিজাইন করতে পারি। আমি যে দুইটা কম্পোনেন্ট বললাম সেগুলো এখন ক্যালকুলেশন করব। দেখো ফার্স্ট ক্যালকুলেট করেছে ইনওয়ার্ড থ্রাস্ট ফ্রম কনিক্যাল ডোম। কনিক্যাল ডোম থেকে এই যে ইনওয়ার্ড যে থ্রাস্টটা হচ্ছে সেটা হবে আমার এই যে এখানে আলফা অ্যাঙ্গেল দেখানো আছে, আলফা অ্যাঙ্গেল ইকুয়াল টু
40 ডিগ্রি। এটা তো আমরা ওই যে শেপ থেকে আসছি, এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা ছিল কিন্তু 50 ডিগ্রি, তাহলে এই পাশের এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 50 ডিগ্রি ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 40 ডিগ্রি, এটা জিওমেট্রিতেই দেখানো আছে। তো তার হরাইজন্টাল কম্পোনেন্ট কত হয়? ইনওয়ার্ড থ্রাস্ট ফ্রম কনিক্যাল ডোম, এটা কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্ট নিচ্ছি, কজ আলফা নেওয়াতে হরাইজন্টাল কম্পোনেন্ট কত সেটা ক্যালকুলেশন করতেছি। তো আহ, এখানে আলফা নিলে হচ্ছে কস নিতাম, কস নিলে 40 ডিগ্রি নিতে হতো, আমরা সেটাই যে ভার্টিক্যালটা নিছি 50 ডিগ্রি, তার মানে এখানে নিতে হচ্ছে সাইন। এটা তো আমার মনে হয় সবাই জানো, বুঝতে পারো যে কিভাবে কিভাবে নিতে হলো। এখানে বাম পাশে লিখলো কজ আলফা, নিয়েছে আবার কিন্তু সাইন 50। আলফা নিলে, কজ নিলে এখানে নিতে হতো 40 ডিগ্রি, আর সাইন 50 ডিগ্রি নিয়েছে, তার মানে যে এই অ্যাঙ্গেলটা কিন্তু নিয়েছে। সো এই দুইটা ভ্যালু কিন্তু একই, সাইন কস 40 ডিগ্রি আর সাইন 50 ডিগ্রি মান সেম। তাহলে এটা চলে আসলো, এত নিউটন আসলে আসবে। সেকেন্ড হচ্ছে, এই দেখো এই T1 কিন্তু আসলে এটা আসছে কনিক্যাল ডোম থেকে। এখন আমাকে ব্যাকওয়ার্ডে গিয়ে যদি দেখাতে বলো, আমরা দেখে আসতে পারি যে কনিক্যাল ডোমের থ্রাস্ট কত ছিল। কনিক্যাল ডোমের থ্রাস্ট ছিল, দেখো এই যে কনিক্যাল ডোম টোটাল লোড, কনিক্যাল ডোমের থ্রাস্ট ছিল 469720, ঠিক আছে না? 469720 নিউটন, সেটাই ওখানে ব্যবহার করেছে। দেখো 469720, 469730 আর কি। সো সেই কনিক্যাল ডোম থেকে এটা আমরা পেয়ে গেছিলাম, সেটাই এখানে এনে পুট করলাম, এবং আমার অ্যাঙ্গেল দিয়ে এখানে আমি ইনওয়ার্ড থ্রাস্টটা পেয়ে গেলাম কনিক্যাল ডোম থেকে। এখন তাহলে স্ফেরিক্যাল ডোমের যে আউটওয়ার্ড থ্রাস্ট সেটা ক্যালকুলেশন করব। তো এখানে সেটার জন্য আসলে এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করেছে, এখানে আসলে দেখিয়েছে গামা, কিন্তু লিখেছে আবার উল্টাটা, এই যে গামা, এটা হলো গামা, এখানে আসলে আলফা না, এটা গামা হবে, বইয়ে ভুল আছে আর কি। ঠিক আছে, তাহলে এই কনিক্যাল ডোম, সরি স্ফেরিক্যাল ডোম, এই রিং বিমে এসে যেখানে মিট করেছে সেখানে আমি যদি ট্যানজেন্ট টেনে নেই, সেই ট্যানজেন্ট আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে এখানে সেটা বের করা হয়েছে। তো তার জন্য এই যে আমরা হাইট গুলা কিন্তু অলরেডি ক্যালকুলেশন করে আসছি, 7.01, আর এটা হচ্ছে যে এটা রেডিয়াস, সেগুলো আমরা অলরেডি ক্যালকুলেশন করে আসছি। তার থেকে আমি আলফা গামা এর ভ্যালু পেয়ে যাব, এটা আসলে গামা হবে। তাহলে এই গামা ইকুয়াল টু পেয়ে গেলাম 35 ডিগ্রি 49 মিনিট। তাহলে সাইন গামা কত সেটা আমরা বের করতে পারি। এখন ক্যালকুলেশন করছি, তাহলে অ্যাঙ্গেল যখন জানা হয়ে গেল, আউটওয়ার্ড থ্রাস্ট ফ্রম বটম ডোম সেটা হবে T2 কস গামা। দেখো এই অ্যাঙ্গেলটা যদি নেই তখন কস নিতে হবে, আর যদি তাহলে 90 ডিগ্রি মাইনাস গামা নেই তাহলে নিব হচ্ছে সাইন। এখানে অবশ্য সেটাই করেছে। আমরা যে থ্রাস্টটা ক্যালকুলেশন করে আসছিলাম, বটম ডোমের থ্রাস্ট কত পেয়েছি দেখো, বটম ডোমের থ্রাস্ট, এখানে যে ডিরেক্টলি স্ট্রেস ক্যালকুলেশন করে নাই সেই একই কারণে কিন্তু। তো বটম ডোমের থ্রাস্ট আমরা কত পেয়েছিলাম দেখো, 328520 নিউটন পার মিটার। দেখো তো সেটা এখানে ব্যবহার করেছে কিনা, 328520 নিউটন, তাহলে এটা ডিরেক্টলি এটাও চলে আসলো আসলে আমার নিউটনে। এখন তাহলে ইনওয়ার্ড প্রেসার কোনটা থাকতেছে, দেখো এটা হচ্ছে আউটওয়ার্ড থ্রাস্ট, তার মানে এটা কিন্তু টেনশন দিবে, হুপ টেনশন দিবে, আর এটা দিবে হচ্ছে ইনওয়ার্ড থ্রাস্ট, এটা দিবে হচ্ছে কম্প্রেশন। তাহলে দেখো বেশি কোনটা, এটা 35,000 আর এটা হচ্ছে 26, তার মানে কম্প্রেশনই আসলে এটা এখানে গভর্ন করবে। তাহলে ইনওয়ার্ড প্রেসারটাই বেশি থাকতেছে, সেজন্য এখানে জাস্ট এটা থেকে এটা সাবট্রাক্ট করে আমার নেট ইনওয়ার্ড কম্প্রেশন, তার মানে এটা কিন্তু হুপ কম্প্রেশন দিবে, হুপ টেনশন দিবে না। এগেইন এখানেও খেয়াল করো, তোমার যে জিওমেট্রি, কনিক্যাল ডোমের হাইট কেন আমরা বটম স্ফেরিক্যাল ডোমের চেয়ে বেশি রাখবো হাইট, তারপরে ডায়ামিটার কেমন রাখবো, সেগুলা এই যে এখানে হুপ টেনশন চলে আসতে পারতো না, এসে কি আসছে, হুপ কম্প্রেশন আসছে। কম্প্রেশনে তো কংক্রিট স্ট্রং, আমি চাইবো এটা কম্প্রেশনে থাকুক। তো এগুলা ডিপেন্ড করে কিন্তু এই হাইট কত, কনিক্যাল ডোমের ডায়ামিটার কত, তার হাইট কত, সিলিন্ড্রিক্যাল ওয়ালের হাইট কত, এই সব কিছুর উপরেই। তো এই কারণেই ওই যে এখানে যে ডাইমেনশন গুলা দেখানো আছে, যে ইকোনমিক্যাল ডিজাইনের জন্য অ্যাঙ্গেল এত হওয়া উচিত, তারপরে এই ডেপথ ডায়ামিটারের তুলনায় ডেপথ মোটামুটি অ্যারাউন্ড 60% থেকে 70% হওয়া উচিত, এসব কিছুর কিন্তু আসলে রিলেশন এখানে আসে। ঠিক আছে, এটা নিয়ে আমরা রিসার্চও করতে পারি যদি ইন্টারেস্টেড হও, এগুলো রিসার্চ আছে, তারপর আমরা আবার দেখে করতে পারি। তাহলে হুপ কম্প্রেশন কত হবে, এই যে এটা হলো তোমার প্রেসার পেয়ে গেলে প্রতি মিটার লেন্থে প্রেসার পেয়ে গেলাম, তাহলে আমরা হুপ টেনশন বা হুপ কম্প্রেশন কিভাবে পাবো, প্রেসার টাইমস হচ্ছে এইচ ইকুয়াল টু হবে প্রেসার টাইমস হচ্ছে ডায়ামিটার বাই 2। তো ডায়ামিটার আমার তো 10 মিটার, ডায়ামিটার বাই 2 করলাম, আমি হুপ কম্প্রেশনের ভ্যালু পেয়ে গেলাম এখানে 461800 নিউটন।
এখন তাহলে সাইজ অফ বিম কত হবে? এটা তো হুপ কম্প্রেশন। তাহলে আমি কম্প্রেশনে কি কংক্রিটের কন্ট্রিবিউশন কাউন্ট করব? অবশ্যই আমি করতে পারি, বাট এখানে করা হয়নি। দেখো, হুপ স্ট্রেস নির্ণয় করে নিল, এটা তো হুপ ফোর্স আসছিল। হুপ ফোর্স কে আমার বিমের ডায়ামিটার, বিমের সাইজ দিয়ে যদি ভাগ করে দেয় তাহলে হুপ স্ট্রেস আমি পেয়ে যাব। তো এখানে প্রথমে সেটা করার জন্য বিমের সাইজ অ্যাজিউম করেছে। এখানে আবারও বলি, তুমি দুই ভাবে করতে পারো। এক হচ্ছে এই নিউটন ফোর্স দিয়ে তোমার কম্পোজিট যে সেকশন, সেই সেকশন দেয়া ভাগ করবা। তাহলে প্রথমে তোমাকে রিইনফোর্সমেন্ট নির্ণয় করতে হবে। তুমি ধরে নিতে পারো যে এই রিইনফোর্সমেন্ট কম্প্রেশনে কতটুকু লোড নিবে। সো সেখান থেকে তুমি এরিয়াটা পাবা, কিন্তু সেটা সহজ হবে না যেহেতু এটা টেনশন কম্প্রেশনে আছে। টেনশনে আমরা কংক্রিটের কম্প্রেশনকে নেগলেক্ট করি। আর কম্প্রেশনে 5 অ্যালোয়েবল স্ট্রেস 5 MPa ধরে নিয়ে করতে পারো। সো সেখান থেকে আসলে পাবা, কিন্তু সহজ যেটা সেটা এরা এরা সেটাই ফলো করেছে। কি করেছে? প্রথমে হচ্ছে স্ট্রেস বের করে নিল, তার জন্য কংক্রিটের সাইজ মানে বিমের যে ডাইমেনশন সেটা অ্যাজিউম করে নিয়েছে। দেখো এখানে নেওয়া হচ্ছে 650 মিটার বাই 100, 650 মিলিমিটার বাই 100, তার মানে কি ইঞ্চিতে যদি আমরা বলি, হিউজ সাইজের বিম, কিন্তু 1.2 মিটার ডেপথ, কল্পনা করতে পারো, অনেক হিউজ সাইজের বিম কিন্তু। তারপর হচ্ছে এটার উইডথ হচ্ছে 65 সেন্টিমিটার, 0.65 মিটার, মানে কত বড় বিম তাহলে কল্পনা করতে পারো। হুপ স্ট্রেস তাহলে কত আসে? জাস্ট এই ফোর্সটাকে এটার বিমের সাইজ দ্বারা ভাগ করে দিলাম, 0.59 নিউটন পার স্কোয়ার মিটার আসলো, এবং এটা কিন্তু কম্প্রেশন। তো কংক্রিট কম্প্রেশনে এসছে অনেক স্ট্রং, নিতে পারে সে কিন্তু 5 নিউটন পার স্কোয়ার মিলিমিটার পর্যন্ত। তার মানে বোঝাই যাচ্ছে যে কংক্রিটের সাইজ তোমার এখানে কমানো যায়। কিন্তু এরা কম না করে কি করছে দেখো, দিস স্ট্রেস বিং ভেরি স্মল, ইটস ইফেক্ট ইজ নেগলেক্টেড। কেন বা কি কারণে আসলে? এখানে কোথাও কি বলা আছে? এক জায়গায় বলছে আমার যতদূর মনে পড়ে, বাট এখানে দেখতেছি না। তো এখানে আসলে করার উদ্দেশ্য হলো, এখানে দেখবা তোমরা যে এই বিমে আসলে ভার্টিক্যাল লোডের কারণে, যেহেতু এটা কার্ভড বিম, বিম কার্ভড অন প্লান, এখানে কিন্তু শিয়ার ফোর্স যেমন আসবে, বেন্ডিং মোমেন্ট যেমন আসবে, এখানে অ্যাডিশনালি কার্ভড হওয়ার কারণে টরশনাল মোমেন্টটা খুব হিউজ আসবে। ও স্ট্রেট বিম যেটা যদি তোমার ইন্টেরিয়ার বিম হয় এবং স্ট্রেট ইন প্ল্যান হয়, তাহলে সেখানে কিন্তু আনব্যালেন্স টরশনাল মোমেন্ট খুব বেশি থাকে না। স্প্যান্ডেল বিম যদি হয়, বিমে একটা বিল্ডিং এর পেরিমিটার বরাবর যেটা থাকে, সেখানে তোমার আনব্যালেন্সড মোমেন্ট থাকার কারণে টরশনাল মোমেন্ট কিন্তু ম্যাগনিটিউডে ভালোই আসে। আর এইটাতে আমাদের যেহেতু উপরে হিউজ অ্যামাউন্টের লোড আছে, এবং আম, এটার স্প্যান হয়তো খুব বেশি না, কিন্তু লোড বেশি হয় দেখবা টরশনাল মোমেন্টটাও খুব বেশি আসবে। যে কারণে আসলে এরা সেকশনটা বড় রাখারই চেষ্টা করেছে এখানে, যাতে করে আমরা ওই টরশনাল ডিজাইনে গিয়ে আবার সেকশন চেঞ্জ করতে না হয়। ঠিক আছে? এখন তাহলে তার মানে হুপ কম্প্রেশন যেটা আসতেছে সেটার জন্য আমার সেকশন কিন্তু ওকে। এখন হুপ কম্প্রেশন আমরা দেখলাম, এটা হচ্ছে যে হরাইজন্টাল যে থ্রাস্ট গুলো আসতেছিল তার কারণে। আর এই কনিক্যাল ডোম এবং স্ফেরিক্যাল ডোম থেকে যে থ্রাস্ট গুলো আসতেছে, তার ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা, এই যে T1V+T2V, তার কারণে শিয়ার ফোর্স আসবে, বেন্ডিং মোমেন্ট আসবে, টরশনাল মোমেন্টও আসবে। তো তাহলে আমরা সেইগুলো এখন ক্যালকুলেশন করব। ফার্স্ট, ভার্টিক্যাল লোড অন বিম পার মিটার রান। রিমেম্বার, এখন আমরা কি কি ক্যালকুলেশন করব? ভার্টিক্যাল লোডের কারণে শিয়ার ফোর্স ভি আসবে, বেন্ডিং মোমেন্ট এম আসবে, আর টরশনাল মোমেন্ট টি আসবে। এই তিনটাই আমাকে এখন ক্যালকুলেশন করে তাদের জন্য ডিজাইন করতে হবে কার্ভড বিমে। বিম কার্ভড অন প্ল্যান, এই কারণে। তো ওই যে টি ওয়ান এর ভার্টিক্যাল কম্পোনেন্ট প্লাস T2 এর ভার্টিক্যাল কম্পোনেন্ট, যে এখানে আবার সাইন 40 ডিগ্রি নিয়েছে ভার্টিক্যালের জন্য, এখানেও সাইন গামা সেটা নিলাম। আমরা এই যে ভ্যালুগুলা অলরেডি জানি, T1 T2 তো জানি। সেইখান থেকে আমরা এটার আহ, প্রতি মিটার রানে, প্রতি মিটার লেন্থে ভার্টিক্যাল ফোর্সের যে কম্পোনেন্ট থ্রাস্ট থেকে আসতেছে সেটা নির্ণয় করে নিলাম। এখানে অল্টারনেটিভ ওয়েতে দেখো, আবার ওই উপরের যে কম্পোনেন্ট গুলো আছে, এই এই দুইটা কম্পোনেন্ট, যে তার মানে কনিক্যাল ডোম আর হচ্ছে বটম স্ফেরিক্যাল ডোম, এরা যে উপরের যে ওয়াটার প্লাস হচ্ছে সুপার স্ট্রাকচারকে সাপোর্ট করতেছে, তাদের টোটাল ওয়েট থেকেও আমরা এটা ক্যালকুলেট করতে পারি। অল্টারনেটিভ ওয়ে দেখিয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্টে জাস্ট একটা দেখালেই হবে। প্র্যাকটিক্যাল ডিজাইন যখন করবা, ক্রস চেকিং এর জন্য এটা করে দেখতে পারো, তাহলে তোমার কনফিডেন্স বাড়বে যে আমি যেটা করেছি দ্যাটস রাইট।
Alternatively, the vertical load per meter run on the beam can also be calculated by dividing the total vertical loads by the perimeter of the beam. ঠিক আছে, উপরে টোটাল লোডকে আমরা পেরিমিটার দ্বারা ভাগ করে দিব। তো এটা হচ্ছে কনিক্যাল ডোম থেকে যে টোটাল ওয়েট আসছে সেটা, আর এটা হলো স্ফেরিক্যাল ডোম থেকে যে টোটাল ওয়েট আসছে। তোমরা ব্যাকওয়ার্ডে গেলেই এটা দেখতে পাবা টোটাল ওয়েট। আমরা কিন্তু কনিক্যাল ডোমের টোটাল ওয়েট ওর সেলফ ওয়েট সহ ক্যালকুলেশন করেছিলাম, আবার স্ফেরিক্যাল ডোমের উপরে যে ওয়াটার প্লাস তার সেলফ ওয়েট এসব কিছুর ওয়েট কিন্তু এখানে ক্যালকুলেশন করেছি। তো সেটাকে এই যে পেরিমিটার পাই টাইমস ডি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে প্রতি মিটার রানে তার ওয়েট কত সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো দেখো দুইটাই কিন্তু আসছে, ওই হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট থেকে যা পেলাম 2720 নিউটন পার মিটার, ওই ওয়েট থেকেও পেয়েছি। তার মানে আমরা এতক্ষণ যা ক্যালকুলেশন করেছি আমি বলতে পারি দ্যাটস উই আর কারেক্ট। সো এখানে একটা ক্রস চেকিং হয়ে গেল যে আমরা উপরে যে ডিজাইন গুলো করেছি, যে ফোর্স কম্পোনেন্ট গুলো ক্যালকুলেট করেছি তা মোটামুটি সেম। সেলফ ওয়েট অফ দ্য বিম, আমরা বিমের সাইজ তো 650 মিলিমিটার বাই 1200 মিলিমিটার নিয়েছিলাম, তাকে এখানে 2500 দিয়ে গুণ করেছে। এটা আসলে হবে হচ্ছে 2500ই, কেননা এখানে আমরা এই ভলিউমটা কিসে নিচ্ছি দেখো, এটা 25 হবে না, 25,000 হবে, সরি। কারণ এটা 25,000 নিউটন পার মিটারে যখন নিয়েছে, নিউটন পার মিটারে এর ইউনিট ওয়েট কত, 25,000। গামা কংক্রিট হচ্ছে 25,000 নিউটন পার কিউবিক মিটার, আর কিলো নিউটন মিটারে আসবে জাস্ট 25 কিলো নিউটন পার কিউবিক মিটার। তো এখানে এ, একটা শূন্য আসলে কম ইউজ করেছে। ঠিক আছে, এরকম কিছু টাইপও আছে, মানে কিছু টাইপিং মিস্টেক আছে যেগুলোকে টাইপও বলে, TYPO। এই বইয়ে অনেক টাইপও আছে, এগুলো একটু খেয়াল করে নিতে হবে। আহ এখন কেউ যদি চিন্তা করো যে এটা 25 কেন হলো এখানে, এটা নিয়ে রিসার্চ বের হয়ে যাবে, নো, এখানে তোমাকে তোমার সেন্স ব্যবহার করতে হবে আসলে। টোটাল ডিজাইন লোড ফর দ্য বিম, তাহলে ওই এই যে এটা 492720 সুপার স্ট্রাকচার থেকে যা আসলো ওয়াটারের ওয়েট সহ প্লাস হচ্ছে সেলফ ওয়েট, তাহলে আমরা পেয়ে গেলাম এত নিউটন পার মিটার। এখানে রাউন্ড আপ করেছে আর কি, সরি রাউন্ড ডাউন করেছে, 20 নিউটন পার মিটার বাদ দিয়েছে। এখন আমরা ইট ইজ প্রপোজ টু সাপোর্ট দ্য বিম অন 8 কলামস, 8টা কলামে যে ইউজ করা হবে এটা আমাদের ডিজাইনের শুরুতে কিন্তু আমরা আমাদেরকে ঠিক করে নিতে হবে যে আমরা কয়টা কলাম ব্যবহার করব। আমাদের এই প্রবলেমে 8টা কলামের কথা বলা আছে। এখন বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স আর হচ্ছে টর্শনাল মোমেন্ট কিভাবে ক্যালকুলেশন করব। তো এর জন্য আমাকে তোমাদের এই শীটেই আসলে এটা দেওয়া আছে, তোমাদের যে লেকচার ম্যাটেরিয়াল দিয়েছি সেটাতেই আমি এটাও দিয়ে দিয়েছি। দেখো টিনতেস ট্যাঙ্ক ডিজাইনের শুরুতেই এই সুশীল কুমারের বইয়ে এবং রাঙারাজুর কৃষ্ণারাজুর বইয়েও সম্ভবত দেওয়া আছে, এই ফর্মুলা গুলো আসলে ড্রাইভ করা আছে। এই যে এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তে হবে। এইটার জন্য আসলে যে ফর্মুলা গুলো লাগবে সেটা এখানে ডিরেক্টলি দেখিয়েছে, কিন্তু এটাই তো তোমার তোমার জন্য সব ডিজাইনের ফর্মুলা এটা থাকবে সেটা নয়। আমি মেইন টেবিলে তোমাদের দেখাতে চাই যে কোথা থেকে এগুলো আসলো। হ্যাঁ, এই ইনটেস ট্যাঙ্কের জাস্ট উপরেই এখানে এই যে দেখো ছবি সহ ফিগার সহ তোমাদের ভ্যালু গুলা দেওয়া আছে। ডিজাইন অফ সার্কুলার রিং বিম, এটা এটার চ্যাপ্টারও আছে, এখানে একটা চ্যাপ্টারই দেওয়া আছে, বিম ডিজাইন অফ বিম কার্ভড অন প্ল্যান বা ডিজাইন অফ কার্ভড বিম। এই সুশীল কুমারের বই একটা চ্যাপ্টারও আছে, তো সেখানেও এটা দেওয়া আছে। আর এটা ডিজাইন অফ সার্কুলার রিং বিম, এটা হচ্ছে সার্কুলার ট্যাঙ্ক ডিজাইনের আসলে শেষে এখানে দেওয়া আছে, সেই জন্য আমি এখান থেকে তোমাদের দেখাচ্ছি। কি বলা হচ্ছে দেখো, when the circular tank is to be supported above ground level by means of staging, ওই যে কলাম দিয়ে আমরা কলাম আর ব্রেসিং দিয়ে যে সাপোর্ট করতেছি সেটাকে স্টেজিং বলা হচ্ছে। The floor slab either flat or domed, আমাদের ক্ষেত্রে domed আর কি, of the tank is supported by means of a circular beam which in turn is supported by columns spaced equidistant along the circumference of the beam। আমরা যে 8টা বা 6টা 4টা যে কয়টা কলাম ব্যবহার করি সিমেট্রিক্যালি প্লেস করব, যাতে করে একটা কলাম থেকে আরেকটা কলামের ডিসটেন্স, অ্যাঙ্গুলার ডিসটেন্স সেম থাকে, মানে যে কোনো ডিসটেন্সই। The circular beam is subjected to bending moment, torsion and shear। দেখো তিন ধরনের স্ট্রেস কিন্তু এখানে আসবে, তিন ধরনের লোডের কারণে তিন ধরনের ইফেক্ট আসবে। আর আরো একটা কম্পোনেন্ট তো ছিল যে হরাইজন্টাল থ্রাস্ট, এটার কারণে আইদার হরাইজন্টাল হুপ আসবে, হুপ টেনশন আসবে অথবা হুপ কম্প্রেশন আসবে, সেটা আমরা অলরেডি চেক করেছি। The columns being spaced symmetrically, সিমেট্রিক্যালি প্লেস করব, এখানেও বলা হচ্ছে share the supported load equally
and hence each column will produce same vertical reaction. দেখো সিমেট্রিক্যালি প্লেস করলে তাহলে প্রত্যেকটাতে আসলে সেম অ্যামাউন্টের লোড আসবে, তার মানে প্রত্যেকটার অ্যাক্সিয়াল লোড কিন্তু সেম। Again, due to symmetry, it can be proved that between any two consecutive supports, shear force and torsion will be zero at the midspan. এটা তো আমরা জানি। Shear force or torsion at the midspan of the beam will be zero. Torsion will be zero at supports. Support to torsion zero. তাহলে সাপোর্টে torsion zero, midspan torsion zero. Torsion maximum কোথায় সেটার জন্য আমাদের স্পেসিফিক বলা আছে দেখো। Hence, the beam should be designed for shear force and bending moment at the support. Maximum shear force আসবে সাপোর্টে, maximum bending moment আসবে সাপোর্টে, কিন্তু shear সাপোর্টে টরশনাল মোমেন্ট আবার জিরো। মিড স্প্যানে shear force জিরো, মিড স্প্যানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট আসবে, ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট, আর সাপোর্টে ম্যাক্সিমাম নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। টরশনাল ফোর্স মিড স্প্যানে জিরো, টরশনাল ফোর্স সাপোর্টে জিরো, তাহলে টরশনাল ফোর্স ম্যাক্সিমাম কোথায় হবে সেটাও আমরা বলবো। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এট মিড স্প্যান, নেগেটিভ মোমেন্ট এট সাপোর্ট, আর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এট মিড স্প্যান হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট। মিনিমাম টরশন হুইচ অকার্স এট দ্য পয়েন্টস অফ কন্ট্রাফ্লেক্সার, মিনিমাম টরশন হুইচ অকার্স এট দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, তার মানে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বা ইনফ্লেকশন পয়েন্ট, তার মানে যেখানে বেন্ডিং মোমেন্ট জিরো সেটাকেই তো আমরা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বা মানে কন্ট্রাফ্লেক্সার মানে আসলে যেখানে বেন্ডিং মোমেন্টের সাইন চেঞ্জ হয়, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট থেকে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হয়, আর সেটাই আমরা ইনফ্লেকশন পয়েন্ট বলি। তো সেই পয়েন্ট আসলে মিনিমাম টরশন হবে, এখানে আসলে ম্যাক্সিমাম টরশন হওয়ার কথা। এটা আমার মনে হচ্ছে ভুল লিখেছে, আমরা একটু ফার্দার পড়লে বুঝতে পারবো। Thus, depending upon the number of columns provided to support the circular ring beam, torsion is minimum at the fixed angular distance from either support. এটা আবার ওরা মিনিমাম বলতেছে, আমি আসলে আহ, এখানে আবার দেখো কি বলা হচ্ছে, সেকশন অফ ম্যাক্সিমাম টরশনাল মোমেন্ট। সো আমি বলবো এখানে আসলে ওরা ভুল করেছে, এটা ম্যাক্সিমাম মিনিমাম হবে না, এটা ডেফিনিটলি ম্যাক্সিমাম মোমেন্ট হতে হবে, ম্যাক্সিমাম টরশন। এই শব্দটাকে রিপ্লেস করবা হচ্ছে ম্যাক্সিমাম দিয়ে, অনুরূপভাবে এখানেও টরশন ইজ ম্যাক্সিমাম, এই দুইটাকে রিপ্লেস করতে হবে ম্যাক্সিমাম শব্দ দিয়ে। ঠিক আছে, এই যে এই ফিগারে দেখো এখানে ক্লিয়ারলি স্পষ্ট বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম সেকশন অফ ম্যাক্সিমাম টরশনাল মোমেন্ট কোথায় হবে, এই যে সাপোর্ট, এটা হচ্ছে আমার একটা কলাম, সেকশন অফ ম্যাক্সিমাম শিয়ার ফোর্স এন্ড ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, এটা একটা কলাম, এটা আর একটা কলাম, তাহলে এইটা হচ্ছে আমার কার্ভড বিম, এটার মিড স্প্যানে হবে ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট, সাপোর্টে হবে ম্যাক্সিমাম শিয়ার এবং নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, মিড স্প্যানে ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট, কিন্তু সেখানে শিয়ার ফোর্স হবে জিরো, টরশনাল মোমেন্ট সাপোর্টেও জিরো, মিড স্প্যানও জিরো, তাহলে ম্যাক্সিমাম টরশনাল মোমেন্ট কোথায় হবে, সাপোর্ট থেকে বা কলাম ফেস থেকে কিছু দূরত্বে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বেটা। এখন এই বেটা অ্যাঙ্গেলটা কত, এটা ডিপেন্ড করতেছে যে তোমার কতটা কলাম আছে এবং তোমার এটা রেডিয়াস কত, সেই টেবিলে দেওয়া আছে বেটা কত হবে, এবং সেখানে হবে তোমার ম্যাক্সিমাম টরশনাল মোমেন্ট। তার মানে এই যে উপরে যে লেখায় মিনিমাম শব্দ দুইটা আছে আমি যেটা দেখালাম, এটা অবশ্যই ম্যাক্সিমাম হতে হবে। ঠিক আছে, এখন আমরা নিচে পড়ি। To formulate for finding out the maximum bending moment and minimum twisting moment in the circular beam are given below. এটা আসলে এখানেও ভুল করেছে, ম্যাক্সিমাম হবে, এটাও ম্যাক্সিমাম শব্দটা হবে। তাহলে ম্যাক্সিমাম নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এট সাপোর্ট আমরা নির্ণয় করব এই ফর্মুলা দিয়ে। দেখো ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এট সাপোর্ট K1 টাইমস W টাইমস R স্কয়ার থিটা। এখানে আর হচ্ছে এই যে দেখো সেন্টার থেকে মানে যে কলাম গ্রুপ আছে আর কি, বা ওই বিম যেটা আছে সেই বিমের যে রেডিয়াস আমাদের জন্য 10 মিটার, 10 মিটার হচ্ছে ডায়ামিটার, তাহলে আমাদের রেডিয়াস হচ্ছে 5 মিটার, আর ডব্লিউ হচ্ছে এটার উপরে যে ভার্টিক্যালি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সেটা হচ্ছে ডব্লিউ, আর থিটা হচ্ছে এই যে একটা কলাম থেকে আরেকটা কলাম এইটার যে ইন্টারসেক্টিং অ্যাঙ্গেল আর কি, মানে সেন্টারে দুইটা কলাম বা এই বিম বিম আর্ক লেন্থ যেটা আর কি, বিমের লেন্থ তোমার এই বিমটা যে সার্কেলের পার্ট সেই সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা হচ্ছে থিটা। ঠিক আছে, আর K1 K2 K3 এই তিনটা হচ্ছে কোএফিসিয়েন্ট যেটা আমরা টেবিল থেকে নির্ণয় করব। তো তাহলে
ম্যাক্সিমাম নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এর সাপোর্টের জন্য কোএফিসিয়েন্ট হচ্ছে K1, ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট এট মিড স্প্যান সেটার জন্য কোএফিসিয়েন্ট হচ্ছে K2, আর ম্যাক্সিমাম টরশনাল মোমেন্ট যেটা হচ্ছে সাপোর্ট থেকে এই যে দেখো বেটা অ্যাঙ্গেল ডিসটেন্সে হবে সেটার জন্য কোএফিসিয়েন্ট হচ্ছে K3। তাহলে K1, K2, K3 এর ভ্যালু কিভাবে পাবো? The values of coefficients K1, K2, K3 and the angle theta for different arrangement of the number of columns used in the staging for supporting the circular beam are given in table 33.1। এটা হচ্ছে এই যে পরের টেবিলটাই, টেবিল 33.1, coefficient for bending moment at torsional moment in circular beams। দেখো টেবিলে কি কি দেওয়া আছে, নাম্বার অফ সাপোর্টস, তার মানে কতটা কলাম ব্যবহার করেছি, এখানে আমরা বলবো নাম্বার অফ কলাম, সাপোর্ট অর কলাম। আর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তার মানে তোমার যে বিমের লেন্থ আর কি, কলামের সেন্টার থেকে সেন্টার পর্যন্ত নিতে হবে, সেই সেই বিম লেন্থটা, এই বিমটা যে সার্কেলের পার্ট সেই সার্কেলের সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে। তো আমাদের 8 কলাম যদি হয় তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে না, একটা কলাম থেকে আর একটা কলাম। যদি 4টা কলাম ব্যবহার করো তাহলে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। সো এখানে সেইভাবে দেখো দেওয়া আছে, এই যে 4 কলাম হলে 90 ডিগ্রি, আমাদের জন্য 8 কলাম তাহলে 45 ডিগ্রি, এভাবে বিভিন্ন কলাম ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাঙ্গেল কত সেটা পাওয়া আছে। আর তাহলে আমাদের জন্য দেখো কোনটা K1 এর ভ্যালু কত হয় নেগেটিভ বেন্ডিং মোমেন্টের জন্য, K1 এর ভ্যালু 8 কলাম থাকলে 0.006, K2 এর ভ্যালু হচ্ছে 0.003, K3 এর ভ্যালু হচ্ছে 0.005। আর ওই যে ভ্যালু অফ বেটা ফর ম্যাক্সিমাম টরশনাল মোমেন্ট, K3 এর ভ্যালু তো পাচ্ছি, এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে, এই যে দেখো আমার কলামের যে লাইন সেটার থেকে অ্যাঙ্গুলার ডিসটেন্সে আসলে হিসাব করতে হবে, বেটা অ্যাঙ্গেল 9.5 ডিগ্রি। তাহলে তোমার যদি 6 কলাম থাকে তাহলে তার জন্য করেসপন্ডিং ভ্যালু নির্ণয় করতে পারবা, 4 কলাম থাকে এভাবে নির্ণয় করতে পারবা, যদি 10 পর্যন্ত থাকে পারবা। আমরা তো সিমেট্রিক্যালি প্লেস করব, 5টা কলামও প্লেস করেছে এরা, 7টা কলামও নিয়েছে। সো বিভিন্ন ভাবে প্লেস করা যায়, এখন যেভাবে প্লেস করো না কেন সিমেট্রিক্যালি প্লেস করতে হবে যাতে করে এদের মধ্যে অ্যাঙ্গুলার ডিসটেন্সটা ইউনিফর্ম থাকে। তো এই এখান থেকে আমি আসলে তাহলে আমার শেয়ার শেয়ার তো পাচ্ছি না, শেয়ার তো জানি জাস্ট এটা টোটাল বিমের উপরে যে লোড আছে তাকে টোটাল লোড দ্বারা গুণ করে দিব, হাফ যাবে লেফট কলাম সাপোর্টে আর হাফ যাবে হচ্ছে রাইট কলাম সাপোর্টে, এরকম হবে। তাহলে শেয়ার ফোর্সটা সহজে আমি ক্যালকুলেট করতে পারি। আর বেন্ডিং মোমেন্টের জন্য আমরা এই কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেশন করব, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট উইথ K1, পজিটিভ বেন্ডিং মোমেন্ট এট মিড স্প্যান উইথ K2, টরশনাল মোমেন্ট উইথ K3। আর ম্যাক্সিমাম টরশনাল মোমেন্ট কোথায় হবে, সাপোর্ট কলাম ফেস থেকে অ্যাঙ্গুলার ডিসটেন্স আসলে বেটা অ্যাঙ্গেলে সেটাও কত সেটা এই টেবিল থেকে পেয়ে যাব। তো আমরা তাহলে আমাদের ডিজাইনে আবার চলে আসি। হুম, তাহলে ম্যাক্সিমাম নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এই যে 0.006 আমি তোমাদেরকে টেবিলেই দেখিয়ে আসলাম, টার্ম টাইমস হচ্ছে WR স্কয়ার, আর হচ্ছে এখানে অ্যাঙ্গেল এই যে থিটা ইকুয়াল টু π/4। রিমেম্বার এটা কিন্তু আবার নিতে হবে রেডিয়ানে, 45 ডিগ্রি সেটাকে রেডিয়ানে নিতে হবে, ঠিক আছে? 45 ডিগ্রিতে যদি রাখো ইউর ক্যালকুলেশন উইল বি রং। এগেইন তোমার থিটা যেটা বসাবা সেটা অবশ্যই রেডিয়ানে হতে হবে। 45 ডিগ্রি মানে কত, π/4 রেডিয়ান। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। আর 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। সো এইভাবে কিন্তু তোমরা ইকুইভ্যালেন্ট করে মানে রেডিয়ান রেডিয়ান ইউনিটে বসাবে এখানে। আর ডব্লিউ এর ভ্যালু এই যে আমরা তো ডব্লিউ এর ভ্যালু ক্যালকুলেশন করে আসছি। আর এর ভ্যালু আমার জন্য 10 মিটার বাই 2, তার মানে হচ্ছে 5 মিটার। আর অ্যাঙ্গেল হচ্ছে রেডিয়ান π/4। তাহলে আমি নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এট সাপোর্ট পেয়ে গেলাম, এটা অবশ্যই ইউনিট হবে নিউটন আর হচ্ছে মিটার। আমি যে আর যেহেতু মিটারে নিয়েছি আর আমার লোডটা ছিল নিউটন পার মিটারে, ইউনিট কম্প্যাটিবল রাখতে হবে। ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট এট মিড স্প্যান, তার জন্য কোএফিসিয়েন্ট K1 এর ভ্যালু 0.03, টেবিলে আমরা দেখে আসলাম, তাহলে বেন্ডিং মোমেন্ট পেয়ে গেলাম। অনুরূপভাবে টরশনাল মোমেন্টের কোএফিসিয়েন্ট K3 ছিল 0.005, আমরা সেটার ভ্যালু পেয়ে গেলাম। কত অ্যাঙ্গেলে হবে সেটা বেটার ভ্যালু কিন্তু ওই যে 9.5 ডিগ্রি। এখন আমরা তাহলে এই বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স, এগুলো টরশনাল মোমেন্ট এদের জন্য কিভাবে ডিজাইন করব? তো শেয়ার ফোর্সের জন্য তো আমরা শেয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি, তাই না? যদি কংক্রিট ক্যারি না করতে পারে, তো দেখবো আগে কংক্রিট কতটুকু ক্যারি করতে পারে, যতটুকু না পারে তার জন্য এক্সেস অ্যামাউন্টের জন্য শেয়ার রিইনফোর্সমেন্ট ইউজ করব। বেন্ডিং মোমেন্টের জন্য কি করি, ফার্স্ট আমরা ডেপথ ক্যালকুলেশন করি, বিমের সাইজ সিলেকশনের পরে তারপরে হচ্ছে রিইনফোর্সমেন্ট সিলেক্ট করি। তো আমরা তো অলরেডি বিমের ডেপথ
সাইজ, ডেপথ আর উইডথ সাইজ অ্যাজিউম করেছিলাম 650 মিলিমিটার বাই 1.2 মিটার। সো দেখি যে বেন্ডিং এর জন্য আসলে ডেপথ কতটুকু লাগে, বেন্ডিং এর জন্য ডেপথ কতটুকু লাগে। তো এটা নির্ণয় করার ফর্মুলা কি, আমরা জানি এম ইকুয়াল টু আসলে হচ্ছে আর বি ডি স্কোয়ার। যদি আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথডেও বলি তাহলে ডি ইকুয়াল টু কত, স্কোয়ার রুট অফ এম ডিভাইডেড বাই আর বি, তাই না? তো দেখো এখানে মোমেন্ট হচ্ছে এইটা, সেটা ছিল নিউটন পার মিটার, নিউটন মিটারে, তাকে 10⁻³ দিয়ে গুণ করলো কেন? স্যার মিলিমিটার নিচে। মিলিমিটার, কিন্তু 10⁻³ নিচে কি জন্য সেটা আমি ভাবছি। আচ্ছা প্রথমে হচ্ছে স্যার এটাকে নিউটন থেকে, নিউটন আমি বলি, মিটার ছিল। আমি বলতে দাও, তুমি বললে আসলে মানে নয়েজ বেশি হবে। এটা নিউটনে ছিল, তাকে প্রথমে মিটার নিলাম, একটা 1000 দিয়ে গুণ করব। আর 650 মিলিমিটার নিয়েছি, তাহলে তাকে মিটারে নেওয়ার জন্য আর 1000 দিয়ে ভাগ করলে সেটা আবার আলটিমেট উপরে চলে আসলো, তাহলে দুইটা হলো। আর এই যে 1.32 যেটা, সেটাও কিন্তু নিউটন মিটারে ছিল, তাহলে এটা নিউটন পার মিলিমিটারে নিতে হবে আমাকে আলটিমেটলি, যদি আমরা ডিটা নিউটন মিলিমিটারে চাই। ও এই জন্য আসলে এখানে তিনটা আসছে মোট। এখানে যে 1.32 আর এর ভ্যালু, যেটা আর এর ভ্যালু, এটাও ছিল কিন্তু নিউটন, আইদার নিউটন মিটারে অথবা নিউটন মিলিমিটারে ছিল কিনা, মিটারে ছিল, ঠিক আছে। তাহলে নিউটন মিটার থেকে এটাকে মিলিমিটারে নিতে হলে এই যে এই জন্য 10⁻³ আসছে। তো এখানে ক্যালকুলেশন করে দেখলাম আমার রিকোয়ার্ড ডেপথ হচ্ছে 880 মিলিমিটার ফর ফ্লেক্সার। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট সাপোর্টে আসছে মনে হয়, দেখো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আসছে, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট সাপোর্টে আসছে 663760, আর পজিটিভ বেন্ডিং মোমেন্ট আসছে 30। তো কন্টিনিউয়াস বিম যদি হয়, মানে ফিক্স সাপোর্টেড বিম হলে অবশ্যই নেগেটিভ বেন্ডিং মোমেন্ট পজিটিভ বেন্ডিং মোমেন্ট চেয়ে বেশি, এখানেও তাই আসছে দেখো। তার জন্য সাপোর্টে তাহলে ডেপথ বেন্ডিং মোমেন্টের জন্য রিকোয়ার্ড হচ্ছে 880 মিলিমিটার, আর আমরা প্রোভাইড করেছি 1200 মিলিমিটার। ইফেক্টিভ ডেপথ তাও 1150 মিলিমিটার মতো থাকবে। সো যা দরকার বেন্ডিং এর চেয়ে, আমরা কিন্তু তার চেয়ে বেশি প্রোভাইড করেছি। এখন কি বলা হচ্ছে দেখো কমেন্টটা, ইন অর্ডার টু হ্যাভ রিডিউসড শিয়ার স্ট্রেস it is advisable to retain the overall depth of the beam as 1.2 meter effective and effective depth as under। দেখছো খেয়াল করে, শিয়ার স্ট্রেস যাতে এক্সেস না হয়ে যায়, বেন্ডিং এর জন্য রিকোয়ার্ড ডেপথ কম হলেও আমরা আসলে একটু বেশি রাখবো, যাতে করে শিয়ার স্ট্রেস এবার এটা ফেল না করে। assuming 25 মিলিমিটার ডায়ামিটার বার্স, তাহলে ডি ক্যালকুলেশন করতে পারি আমরা। এখানে ওয়ান লেয়ার রিইনফোর্সমেন্ট আসলে ইউজ করেছে, তোমাদের আগের ক্যালকুলেশনে আমি বলি নাই, আমরা যে রিং বিম B1 B2 তে যখন চেক করেছি, তখন ওই বিমের যে উইডথ বা ডেপথ ছিল, তাতে আমার যে কয়টা রিইনফোর্সমেন্ট আমরা সিলেক্ট করেছি সেগুলো আসলে প্রপারলি প্লেস করা যায় কিনা। তোমরা জানো যে একটা রড থেকে আরেকটা রডের ক্লিয়ার ডিসটেন্স থাকতে হয় মিনিমাম 1 ইঞ্চ, তারপরে ম্যাক্সিমাম কোর্স সেগ্রিগেটেড যে সাইজ তার 33% এর বেশি, আবার ডায়ামিটার অফ রড, এটা মনে হয় আইদার ডায়ামিটার অথবা 1.5 টাইমস ডায়ামিটার। এই যে তিনটা যে ক্রাইটেরিয়া আছে, এই তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম মিনিমাম, সেই স্পেসিংটা কিন্তু দুইটা রিইনফোর্সমেন্টের মাঝে তোমাকে প্রোভাইড করতে হবে। সো রিইনফোর্সমেন্ট শুধু ডিজাইন করে ছেড়ে দিলেই হবে না, দেখতে হবে সেটা কি এক লেয়ারে হচ্ছে না 2 লেয়ারে হচ্ছে। যদি 2 লেয়ার হয় ইফেক্টিভ ডেপথ ডেফিনিটলি কম, যদি এক লেয়ারে হয় তাহলে একটাতেই হয়তো হয়ে যাচ্ছে। তো এখানে তোমার ক্লিয়ার কাভারেজে টোটাল কাভার বাদ দিচ্ছে 40, আবার একটা ডায়ামিটারে বার, তার মানে 2 লেয়ার ধরে আসলে এখানে বাদ দিচ্ছে, ঠিক আছে। কত আসলো, 1147 মিলিমিটার। এবং ডি ফর বটম ফেস অফ দ্য বিম, এটা হচ্ছে টপ ফেস গেল, ডি ফর টপ ফেস। ডি ফর বটম ফেস কত হবে, এখানে এক লেয়ার রিইনফোর্সমেন্ট ধরে নিচ্ছে। ও না, সরি সরি, ভুল হচ্ছে, এখানে 40 মিলিমিটার নিচে উপরেরটা কিন্তু ওয়াটারে কন্টাক্টে থাকবে, সো এখানে ক্লিয়ার কভার নিতে হবে বেশি, রিইনফোর্সমেন্ট এক লেয়ারেই নিচ্ছে। কিন্তু এখানে যেহেতু বিমের উপরের পার্ট 1.2 মিটার ডেপথের উপরের পার্ট কিন্তু কনিক্যাল ডোম বটম আর হচ্ছে বটম স্ফেরিক্যাল ডোমের যে কন্টাক্টে থাকবে, সেটা কিন্তু ওয়াটারের কন্টাক্টেই থাকবে ধরে নেওয়া হচ্ছে। এজন্য এখানে ক্লিয়ার কভার হচ্ছে 40 মিলিমিটার, 15 মিলিমিটার বেশি। আর এখানে যেটা করা হচ্ছে বটম ফেসে, এটা আর ওয়াটার কন্টাক্টে থাকতেছে না, তার মানে এখানে ওয়াটার পৌঁছাতে হলে 1.2 মিটার ডেপথ কংক্রিটের ডেপথ ভেদ করে তোমাকে ওয়াটার এখানে পৌঁছাতে হবে। সো এটা অনেক ডেপথে, মানে দূরে আছে, এই জন্য এখানে ওয়াটার রিস্ক করতে পারবে না ধরে এখানে ক্লিয়ার কভার 25 মিলিমিটার নেওয়া হয়েছে। তো রিইনফোর্সমেন্ট এক লেয়ারে নেওয়া হয়েছে, কিন্তু তোমাকে অবশ্যই এটা চেক করতে হবে যে আমাকে রিইনফোর্সমেন্ট এক লেয়ারে নেওয়া পসিবল নাকি 2 লেয়ারে দিতে হতে পারে। তার ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন করে এখন আমরা রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে যাব। নেগেটিভ রিইনফোর্সমেন্ট ফর নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এট সাপোর্ট। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি, এম এম ইকুয়াল টু হচ্ছে আমাদের এএস এরিয়া অফ রিইনফোর্সমেন্ট টাইমস হচ্ছে এফএস টাইমস হচ্ছে জেডি ছিল না।
তো আমরা তাহলে এরিয়া অফ রিইনফোর্সমেন্ট এ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এফ এস টাইমস হচ্ছে জে টাইমস হচ্ছে ডি। তো জে এর ভ্যালু তো আমরা ক্যালকুলেশন করে আসছি শুরুতেই। এখানে জে এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম সেটা এখানে ইউজ করা হচ্ছে। দেখো যে 0.853, এটা হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথ ডি, আর এটা হচ্ছে আমার এফএস। ঠিক আছে, এটা হলো এফএস, এটা হচ্ছে এফএস, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে কিন্তু আমার জে এর ভ্যালু। তো আর এটা হচ্ছে এম, সেটাকে এই যে 10 টু দ্য পাওয়ার নিয়ে এই যে এটা তোমার এটা হচ্ছে নিউটন পার স্কয়ার মিলিমিটারে আছে, আর এটা আসলে ডেপথটা আছে মিলিমিটারে। তাহলে তোমাকে এই মোমেন্টটাকেও আসলে এখানে আসলে 10,000 হওয়ার কথা না এখন, এটা জাস্ট ও 10 টু দ্য পাওয়ার 3, তার মানে হচ্ছে 1000। আমি কি তাহলে উপরেরটা আসলে ভুল এক্সপ্লেন করেছি? এখানে তো 10 কিউব, তার মানে জি হচ্ছে স্যার, 10 ওটা আমি 1000 হয়েছিল। ওটা আমি মনে করছি নিউটন এটা, মিটারকে নিউটন মিলিমিটার নেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু মনে করেছি যে 1000 এর উপরে কিউব আছে, সরি। এটা আসলে তাহলে আহ, এটার এক্সপ্লানেশনটা আসলে এরকম, আমরা ভুল এক্সপ্লেন করেছি। এনিওয়ে, এটা হচ্ছে নিউটন মিটারে ছিল, সেটা থেকে জাস্ট নিউটন মিলিমিটার নিয়েছি। তার মানে আমার এই 1.2 যেটা, সেটা নিউটন মিলিমিটারে ক্যালকুলেশন করা আছে। আমরা চেক করলে ভালো করতাম, তাহলে ভুলটা ধরা পড়ে যেত। 1.2 যেটা স্যার 1.32 টা এমপিএ তে আছে। হ্যাঁ এমপিএ, তার মানে নিউটন মিলিমিটারে ইউনিটে আছে। তাহলে ওটা হচ্ছে 1000, জাস্ট মিটারকে মিলিমিটারে নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে নিচেরটা আর কনভার্ট করতে হচ্ছে না। সরি, আমি আসলে এটাকে 1000 এর কিউব মনে করেছিলাম, এখানে সেটা ধরা পড়লো। সো এটা জাস্ট 10 টু দ্য পাওয়ার 3, মানে হচ্ছে এটা মিটার থেকে মিলিমিটারে নেওয়ার জন্য এখানে কিউব আসলে থাকবে। তো তাহলে আমরা নেগেটিভ রিইনফোর্সমেন্টের এরিয়া পেয়ে যাচ্ছি। আর যদি 25 মিলিমিটার ডায়ামিটার বার ব্যবহার করি, যার একটা বারের এরিয়া হচ্ছে 491 মিলিমিটার স্কয়ার মিলিমিটার, নাম্বার অফ বার্স রিকোয়ার্ড হচ্ছে 5899 ডিভাইডেড বাই, মানে 12টা লাগতেছে। এই যে 12 নম্বর বার, 12টা যে বার আসলো এক সাইডে, এখন 12টা কি এই 650 মিলিমিটার উইডথে অ্যারেঞ্জ করা সম্ভব কিনা সেটা তোমাকে অবশ্যই চেক করতে হবে, এরা এখানে করেনি। সো তুমি যখন প্রেজেন্টেশন দিবা, ডিটেইলিং করবা, তখন কিন্তু আমি এই কোশ্চেন করব। আর যখন প্র্যাকটিক্যালি কাজ করবো, তখন তো তোমাকে প্লেস করেই দেখাতে হবে। সো এটা অবশ্যই চেক করতে হবে তোমাকে। অনুরূপভাবে পজিটিভ বেন্ডিং মোমেন্টের জন্য রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করলাম, নাম্বার অফ বার আসলো মাত্র 5। দেখো নেগেটিভ বেন্ডিং মোমেন্টের জন্য লাগতেছে হচ্ছে 25 মিলির 12টা, অথচ পজিটিভ বেন্ডিং মোমেন্টের জন্য লাগতেছে অনলি 5টা। কত ডিফারেন্স দেখো, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট কত বেশি আসে আসলে। Provide 5 numbers of 25 millimeter bars area provided at designed for shear and torsion. তো shear আমরা ক্যালকুলেশন করব কিভাবে? লোড 1 কলাম। আসলে এখানে যেটা করেছে সেটা হচ্ছে আমাদের 8টা কলাম ছিল, একটা সার্কেলের 8টা কলাম ছিল। এখানে কলাম, এখানে কলাম, কলাম, কলাম। তাহলে একটা কলামের উপরে আসলে দেখো এই 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 স্প্যানের অর্ধেক আর এই স্প্যানের অর্ধেক, বেসিক্যালি তার মানে একটা কলাম থেকে আর একটা কলামের যে ডিস্টেন্স, সেইটার উপরে যে লোড সেটাই কিন্তু আসতেছে। তার মানে আমি এই পাশের অর্ধেক এই পাশের অর্ধেক নিলাম। দুইভাবে করতে পারো, টোটাল বিমের যে ওয়েট, টোটাল বিমের একটা বিমের উপরে যে টোটাল লোড আসতেছে তাকে 2 দিয়ে ভাগ করলে একটা কলামের সাপোর্টে আমি হচ্ছে শিয়ার ফোর্স পেয়ে যাব। এরা এখানে উল্টা ভাবে করেছে, একটা কলামের লোড বলেছে। তুমি যেটাই বলো দ্যাটস রাইট, লোড অন কলাম। তাহলে জাস্ট টোটাল লোড যা ছিল সেটাকে 5 টাইমস যে রেডিয়ান দ্বারা গুণ করেছে। ঠিক আছে, তাহলে কত আসলো? এখন এখানে আবার একটা বিষয় লক্ষণীয়, তোমার কিন্তু ক্যালকুলেশন করতে হচ্ছে কার্ভড লেন্থ। তুমি বিমের স্ট্রেট লেন্থ কিন্তু ক্যালকুলেশন করতে পারতেছো না, তার মানে যে পেরিমিটার যেটা। তো এখানে তোমরা এই ফর্মুলা জানো, এটা রেডিয়াস যদি আর হয় আর এখানকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই এই যে এটাকে কি বলে, কর্ড লেন্থ এস ক্যালকুলেশনের ফর্মুলা কি? এটা ছিল আর টাইম থিটা। তাহলে এখানে এই যে দেখো, আর হচ্ছে আমার 5 আর থিটা হচ্ছে রেডিয়ানে, অবশ্যই রেডিয়ানে নিতে হবে, থিটা ইন রেডিয়ান, যেটাকে আমরা সি বলি, ইন রেডিয়ান আমি এখানে লিখবো, আর থিটা ইন রেডিয়ান। তাহলে আর এটা তো হচ্ছে তোমার ওয়েট, প্রতি মিটার লেন্থের উপরে যে ডব্লু ছিল সেটা। তো সেইভাবে করে আমরা টোটাল কার্ভ লেন্থের উপরে, যে টোটাল একটা কলাম থেকে আর একটা কলাম, তার মানে একটা বিমের উপরে, অথবা একটা বিমের সেন্টার থেকে আর একটা বিমের সেন্টার, তার মানে একটা কলামের উপরে, দুইটাই কিন্তু একই জিনিস আসতেছে, সেই লোডটা পেয়ে গেলাম। তাহলে শেয়ার ফোর্স কত হবে? জাস্ট এটার অর্ধেক, শেয়ার ফোর্স ইন দ্য বিম at column support equal to ওইটার জাস্ট হাফ। এটা এত নিউটন চলে আসলো। আমরা তাহলে শিয়ার স্ট্রেস কিভাবে ক্যালকুলেশন করতে পারি? শিয়ার ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশন অফ দ্য বিম, বিডি। তোমরা রিইনফোর্স কংক্রিট ডিজাইন থেকে এটা শিখে আসছো।
তো এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে শিয়ার স্ট্রেস, টোটাল শিয়ার স্ট্রেস। এখন আমরা আসলে রিইনফোর্সমেন্টের রেশিওটা একটু ক্যালকুলেশন করতে চাই, আমরা একটু দেখব। আর হুইচ ইজ, এই যে শিয়ার স্ট্রেস যেটা আসলো 1.33 নিউটন পার স্কয়ার মিলিমিটার, এটা আসলে কম্পেয়ার করে দেখব যে আমার কংক্রিটের যে শিয়ার টাউ সি, কংক্রিট অ্যালোন যে শিয়ার ক্যাপাসিটি নিতে পারে তার চেয়ে কম আছে না বেশি আছে। তাহলে টাউ সি ম্যাক্স ইকুয়াল টু 1.8 নিউটন পার স্কয়ার মিলিমিটার হোয়েন্স ওকে। এখন আমি এটা আসলে দেখি যে 1.8 নিউটন পার মিলিমিটার এটা কোথা থেকে পেলো। এটা হচ্ছে টেবিল 30.1 যেটা ছিল সেখান থেকে, অথবা এই সুশীল কুমারের বইয়ের একটা চ্যাপ্টারই আছে হচ্ছে তোমার শিয়ার স্ট্রেস ইন বিমস, এখানে টেবুলার ফর্মে দেওয়া আছে, এইটাকে রেফার করেছে দেখবা। এই যে এটা দেখা যাচ্ছে কিনা, টেবিল 5.2 ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইন বিমস গ্রেড অফ কংক্রিট, আমাদের 20 গ্রেডের কংক্রিট, এই যে M20, তার জন্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্ট্রেস কত, মানে কত এতটুকু অ্যালাউ করতে পারবা, তার চেয়ে বেশি হতে পারবে না। আমি যদি এভাবে বলি, তোমরা আলটিমেট স্ট্রেন্থ ডিজাইনে যেটা শিখেছো যে একটা হলো কংক্রিটের কন্ট্রিবিউশন, তোমরা জানো যে শিয়ার রিইনফোর্সমেন্ট যখন প্রয়োজন হয় তখন কিন্তু আবার কংক্রিটের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু তখন হাফ নিতে হয়। তো এই কংক্রিটের কন্ট্রিবিউশন প্লাস আমি যদি শেয়ার রিইনফোর্সমেন্ট ব্যবহার করি, তাহলে ম্যাক্সিমাম এই শেয়ার রিইনফোর্স এবং কংক্রিট মিলিয়ে ওই যে 10 স্কয়ার রুট অফ এ প্রাইম সি এর কিন্তু বেশি হতে পারে না। তো এখানেও আসলে এই রিকোয়ারমেন্ট সেটা, যে ইভেন টেনশন শেয়ার রিইনফোর্সমেন্ট যদি প্রোভাইড করি প্লাস কংক্রিটের যে শেয়ার কন্ট্রিবিউশন, সেই সব মিলিয়েই আসলে একটা বিমে ডব্লিউএসডি মেথডে যদি অ্যালোয়েবল স্ট্রেস ডিজাইন মেথড ডিজাইন করি, তাহলে এই স্ট্রেসটা 1.8 নিউটন পার মিটারের স্কয়ার মিলিমিটারের চেয়ে বেশি হতে পারবে না। তো প্রথমেই আমরা শিয়ার রিইনফোর্সমেন্ট লাগবে কি লাগবে না সেটা ক্যালকুলেশন করিনি, বাট আমার টোটাল যে শিয়ার স্ট্রেস আসতেছে লোডের কারণে, সেটা আমি ইভেন যদি রিইনফোর্সমেন্ট লাগেও তাহলেও আমার অ্যালোয়েবল স্ট্রেস 1.8 নিউটন পার স্কয়ার মিটার সেটার চেয়ে কম আছে। তাহলে মানে আমি কিন্তু লিমিটের মধ্যে আছি। যদি এটা এক্সিড করতো কি করতাম, অবশ্যই আমাকে সেকশন বৃদ্ধি করে আসতে হতো। এগেইন রিমেম্বার, এটা কিন্তু এই যে 1.8 অ্যালোয়েবল শিয়ার বলতেছি টাউ সি ম্যাক্স, এটা কিন্তু শুধু কংক্রিটের কন্ট্রিবিউশন নয়, এটার মধ্যে শিয়ার রিইনফোর্সমেন্টের কন্ট্রিবিউশন যদি তুমি ইনক্লুড করো, তাও একটা বিমে এই এই কংক্রিটের জন্য 1.8 নিউটন পার স্কয়ার মিলিমিটারের চেয়ে শিয়ার স্ট্রেস বেশি হতে পারবে না। তাহলে ম্যাক্সিমাম যে শিয়ার আর কি রিইনফোর্সমেন্ট ব্যবহার করলেও সেটা চেয়ে আমার তোমার শিয়ার স্ট্রেস অ্যাকচুয়াল স্ট্রেস বেশি হতে পারবে না। তো আমি আবারও বলছি, যদি এই ভ্যালুটা এই যে শিয়ার স্ট্রেস অ্যাকচুয়াল স্ট্রেস অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেসের চেয়ে বেশি হতো, কি করতাম, শিয়ার রিইনফোর্সমেন্ট দিয়ে পারতাম? নো। তার মানে আমাকে এখানে কংক্রিটের সাইজই আবার বাড়িয়ে আসতে হতো। ঠিক আছে, এখন যেহেতু ছোট, তাহলে কিন্তু আমি ওই ম্যাক্সিমাম লিমিট ক্রস করিনি। এখন দেখি আমার আসলে কংক্রিটের অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন এর মধ্যে কতটুকু আছে, আর শেয়ার রিইনফোর্সমেন্ট লাগবে কিনা তখন। তো সেটা করতে হলে আমাকে আসলে রিইনফোর্সমেন্ট রেশিওটা ক্যালকুলেশন করব। মেইন রিইনফোর্সমেন্ট তোমরা জানো যে ডাবল অ্যাকশনের মাধ্যমে এই মেইন রিইনফোর্সমেন্ট শেয়ার কিন্তু কিছুটা ক্যারি করে, এই জন্য এই রিইনফোর্সমেন্ট রেশিও কতটুকু আমি মেইন রিইনফোর্সমেন্ট প্রোভাইড করলাম সেটা বের করা হচ্ছে। তো এটার ফর্মুলা ওই যে এএস ডিভাইডেড বাই এএসটাকে পার্সেন্টে নিব, রোটা আসলে পার্সেন্টে নিব, যে কারণে এই যে 100 দিয়ে আসলে গুণ করা হয়েছে। রো তো হচ্ছে এএস ডিভাইডেড বাই বিডি, তাকে পার্সেন্টে নেওয়ার জন্য 100 দিয়ে গুণ করলাম। তো আমার রিইনফোর্সমেন্ট যা প্রোভাইড করেছি, এই যে 12টা 25 মিলি বার দিয়েছিলাম নেগেটিভ বেন্ডিং জোনে, তাহলে একটা বারের এরিয়া হচ্ছে 491 স্কয়ার মিলিমিটার, 100 তো পার্সেন্ট নেওয়ার জন্য নিচে হচ্ছে রো বিডি, তো 0.78%। এখন রেফার করতে বলতেছে করেসপন্ডিং ভ্যালু অফ টাউ সি। দেখো টাউ সি মানে হচ্ছে শুধু কংক্রিটের কন্ট্রিবিউশন, মানে কংক্রিট অ্যালোন যে শেয়ারটা ক্যারি করতে পারে সেটা ক্যালকুলেশনের জন্য টেবিল 5.1 এ যাব। ওই 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 চ্যাপ্টারের এই যে টেবিল 5.2 তে আমরা আগেরটা দেখেছি, এখন দেখবো হচ্ছে টেবিল 5.1 এ। তো এটা হচ্ছে টেবিল 5.1, এখানে পারমিসিবল শিয়ার স্ট্রেস ইন কংক্রিট, আর এটা ছিল 5.2 তে যেটা ছিল, দেখো হেডলাইনটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইন বিমস। তো বিম মানে তো আমরা জানি কংক্রিটও থাকবে স্টিলও থাকবে, তো কংক্রিট স্টিল মিলিয়ে যে সর্বোচ্চ স্ট্রেস হবে সেটা কিন্তু এই ভ্যালুটা। আর শুধু কংক্রিট কতটুকু ক্যারি করতে পারে তার জন্য রেফার করব হচ্ছে টেবিল 5.1 ইন কংক্রিট অ্যালোন। তো আমাদের 20 গ্রেডের কংক্রিট, আর এই পাশে আসলে এটা এখানে মিস করেছে, এই লেখাটা এখানে হবে হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও রো ইন পার্সেন্ট,
কত পার্সেন্ট? আমাদের জন্য ছিল হচ্ছে 0.78, তার মানে এই 75 এর চেয়ে একটু বেশি। তার মানে আমাকে অ্যাকুরেটলি ক্যালকুলেশন করার জন্য আসলে ইন্টারপোলেট করতে হবে 0.75 আর 1 এর মধ্যে। তো আমি এই লাইন বরাবর আমার 20 গ্রেডের কংক্রিটে চলে আসলাম, 1 এর জন্য এখানে চলে আসলাম, তাহলে 35 এর থেকে কিছুটা বেশি হবে। তুমি এত অ্যাকুরেটলি ক্যালকুলেট না করতে চাইলে 0.75 এর জন্য 0.35 এর জায়গায় 0.35 ব্যবহার করতে পারো, বা 0.3536 ব্যবহার করতে পারো। আমার বিশ্বাস 36 হবে না, 355 এর কাছাকাছি কিছু একটা হবে। তো আমরা দেখি ওরা কত নিয়েছে ওখানে এই টেবিল থেকে। টেবিল 5.1 ইন্টারপোলেট করেছে আসলে, যে 0.35 থেকে 0.39 পর্যন্ত যে ছিল, ইন্টারপোলেট করে আলটিমেটলি দেখো 0.355 এ আসছে। সো এখানে তোমার ওই যে গেস কাজে লাগবে। আমি যেমন বলেছি 0.355 এর মতো হবে, আমার মোটামুটি একটা আইডিয়া চলে আসছে যত ইন্টারপোলেশন করলে এত হতে পারে। তাহলে কংক্রিটে তাহলে কন্ট্রিবিউশন কতটুকু? 0.355 নিউটন পার স্কয়ার মিলিমিটার। আর অ্যাকচুয়াল স্ট্রেস, শিয়ার স্ট্রেস কত আসছে? 1.33। তার মানে কংক্রিট অ্যালোন কিন্তু এই শিয়ার স্ট্রেস ক্যারি করতে পারতেছে না। তাহলে এক্সেস যতটুকু আছে, কংক্রিট যতটুকু নিতে পারে, তার তুলনায় এক্সেস যতটুকু আছে 1.33 মাইনাস হচ্ছে 0.335, সেটুকু কিন্তু শিয়ার রিইনফোর্সমেন্টকে নিতে হবে। ঠিক আছে? তো তাহলে সিন্স টাউ ভি ইজ গ্রেটার দ্যান টাউ সি, শিয়ার রিইনফোর্সমেন্ট উইল বি রিকোয়ার্ড, and now we need to design the shear reinforcement. তো shear reinforcement এর জন্য ডিজাইন করার তোমরা ফর্মুলা জানো। আমি যদি ডিরেক্টলি ফর্মুলা লিখতে চাই, আমরা এভাবে লিখতে পারি। তো shear reinforcement নির্ণয় করার জন্য আমরা এই কি করি আসলে, shear reinforcement ফার্স্ট দেখি যে আসলে স্টিলকে কতটুকু শেয়ার নিতে হবে, টোটাল আলটিমেট শেয়ার, বাট অ্যাকচুয়াল শেয়ার ডিমান্ড হচ্ছে বি মাইনাস হচ্ছে কংক্রিটের কন্ট্রিবিউশন। তাহলে যতটুকু বাকি থাকবে ততটুকু স্টিল নিবে। আর এই স্টিল থেকে স্টিলের রিইনফোর্সমেন্ট বের করার জন্য এএসভি যদি করতে চাই, তাহলে এই ভিএস এটা ভিএস ডিভাইডেড বাই এরিয়া অফ শেয়ার রিইনফোর্সমেন্ট, এরকম দিয়ে তার স্পেসিং এর সাথে ডিরেক্টলি আসলে ফর্মুলা দেওয়া আছে, আমরা সেটা ইউজ করব, এটা আমি দেখাচ্ছি না। দেখো তাহলে কংক্রিটের ক্যাপাসিটি কত, এই যে টাউসি আমরা পেয়ে গেলাম, তার সাথে বিডি গুণ করলে কংক্রিট কতটুকু শিয়ার ফোর্স নিয়ে নিচ্ছে, এটা তো স্ট্রেস ছিল, এখন ফোর্স ক্যালকুলেশন করে ফেললাম। তাহলে স্টিলকে কতটুকু ফোর্স ক্যারি করতে হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি টোটাল শিয়ার থেকে বাদ দিয়ে দিয়ে। আর এই যে স্টিল কতটুকু রিইনফোর্স, মানে শিয়ার রিইনফোর্সমেন্ট কতটুকু লাগবে, সেটা ওই যে কত স্পেসিং দিচ্ছি তার উপরে ডিপেন্ড করে আমাদের ফর্মুলাটা আছে অলরেডি। সো এখানে যেটা দেখাচ্ছি এটা আসলে স্পেসিং আমি পেতাম না ডিরেক্টলি, তো স্পেসিং এর রিকোয়ারমেন্টও যে আছে, এরিয়া অফ শেয়ার রিইনফোর্সমেন্ট কত ব্যবহার করতেছি, আর শেয়ার রিইনফোর্সমেন্টের শেয়ার কতটুকু ক্যারি করতে হবে সেটা দিয়ে আমার স্পেসিং কত ডিরেক্টলি আমি সেটা বের করে ফেলতে পারি। তো আমরা রিইনফোর্সমেন্ট এখানে এএসবি সিলেক্ট করে নেই, আর তার শেয়ার স্ট্রেস কত সেটা আমরা ওই যে আমাদের অ্যালাওয়েবল স্ট্রেস থেকে জানবো বা জানি। ইউজিং 12 মিলিমিটার ডায়ামিটার বার 6 লেগ স্টিরাপ। এখানে দেখো কয়টা লেগের স্টিরাপ ব্যবহার করেছে? 6 লেগ। তার মানে আমার যে বিম, সেখানে মেইন রিইনফোর্সমেন্ট গুলা পজিটিভ জোন এরকম থাকবে, নেগেটিভ জোনের গুলো এখানে এরকম থাকলো। আমি 6 লেগ স্টিরা ব্যবহার করব, একটা ব্যবহার করব হচ্ছে এরকম টোটাল, মাঝখানে আবার মানে অনেকগুলা রিইনফোর্সমেন্ট থাকবে, মোট লেগ হতে হবে 6টা, এটা তো 5টা দেখাইছি, আরো একটা লেগ হতে হবে, 6টা লেগ হতে হবে। ঠিক আছে? বুঝতেই পারছো কিরকম আসবে। 6 লেগ স্টিরাপ নিলে তাহলে এটা এরিয়া হবে কত? 6 টাইমস হচ্ছে একটা বারের এরিয়া, এই যে পাই বাই 4 ডি স্কয়ার, আর 12 মিলিমিটার বার ব্যবহার করতেছে। তাহলে আমি টোটাল 6টা বারের এরিয়া, ভার্টিক্যাল এরিয়া এএসবি পেয়ে গেলাম। এএসবি আর আমার অ্যালোওয়েবল স্ট্রেস জানা আছে, এটা কিন্তু ওয়াটারের সংস্পর্শে নেই, তাহলে আমি 140 পর্যন্ত নিতে পারবো। 250 এমপিএ ইল্ড স্ট্রেংথের স্টিলের 678 এটা জাস্ট এই ফর্মুলাতে বসাচ্ছে আর কি। ঠিক আছে? এরিয়া অফ এসবি আর ডি হচ্ছে আমার এটা, আর নিচে শিয়ার স্ট্রেস এই যে ক্যালকুলেশন করলাম। তাহলে স্পেসিং আমাদের আসছে 150 মিলিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে ইউজ 6 লেগ স্টিরাপ 12 মিলিমিটার ডায়ামিটার এট 150 মিলিমিটার সেন্টার টু সেন্টার। এখন শিয়ারের জন্য চলে গেল, বেন্ডিং এর জন্য আমাদের ডিজাইন শেষ, এখন বাকি আছে হচ্ছে টরশন। তাহলে টরশনের জন্য আমরা এখন ডিজাইন করতে গেলে আমাদের কি কি লাগবে? Design for torsion, we know that maximum torsion occurs at the point of contraflexure. এখানে এসে আবার ঠিক কথাটা বলছে, দেখো আগে ওখানে শুধু মিনিমাম মিনিমাম ব্যবহার করতেছিল, এখানে এসে ঠিক কথা বলেছে। We know that maximum torsion occurs at the point of contraflexure
which is situated at an angle of 9.5 degree from either support. আমরা কিন্তু টেবিল অলরেডি দেখে আসছি। তো শিয়ার ফোর্স এট দ্য পয়েন্ট অফ টরশন, ওখানে শিয়ার ফোর্স কত? আচ্ছা, টরশনের জন্য কিভাবে ডিজাইন করা হয়? তোমাদের টরশনাল ডিজাইন অলরেডি পড়ে আসার কথা রিইনফোর্স কংক্রিট 2 বা 3 তে। তো সেখানে আমরা কি করি আসলে? টরশনাল মোমেন্টটাকে ইকুইভ্যালেন্ট শিয়ারে কনভার্ট করি এবং ইকুইভ্যালেন্ট মোমেন্টে কনভার্ট করি। আলটিমেটলি শিয়ার রিইনফোর্সমেন্ট টাই আকারে বা স্টিরাপ আকারে প্রোভাইড করি, আবার লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট টরশনের জন্য যে অ্যাডিশনাল মোমেন্ট হয় আর কি, মানে টরশনাল মোমেন্টটাকে এটার ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট এবং ইকুইভ্যালেন্ট শিয়ারে কনভার্ট করে নেই বেসিক্যালি। ঠিক আছে, টরশনাল মোমেন্ট আমার মনে হয় তোমরা সেই একইভাবে শিখছো। সেটা আমি জাস্ট সামারাইজ করতেছি যে টরশনাল মোমেন্টটাকে আমরা ওই বিমের উপরে ইকুইভ্যালেন্ট শিয়ার ভার্টিক্যাল শিয়ারে কনভার্ট করি, আর হচ্ছে ভার্টিক্যাল যে বেন্ডিং মোমেন্ট সেটাতে কনভার্ট করি। এখানেও সেই একই কাজই করা হচ্ছে। শিয়ার ফোর্স এট দ্য পয়েন্ট অফ টরশন তাহলে আগে ক্যালকুলেশন করে নেই, যেখানে টরশন হচ্ছে 9.5 ডিগ্রি ডিস্টেন্সে, অথচ শিয়ার কিন্তু সেখানে ম্যাক্সিমাম নয়, শিয়ার তো ম্যাক্সিমাম সাপোর্ট ফেসে। তাহলে ওই ডিস্টেন্সে শিয়ার কত আমরা লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে ক্যালকুলেট করে ফেলতে পারি। আমাদের টোটাল মিড স্প্যান পর্যন্ত লিনিয়ার ভ্যারি করে, তাই না? আমাদের কলাম আছে হচ্ছে এখানে একটা, এখানে একটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের জন্য কিন্তু হচ্ছে 45 ডিগ্রি 8 কলামের জন্য। তাহলে এই একটা কলাম ফেস থেকে আর একটা কলামের ফেস মিড স্প্যানে গিয়ে শিয়ার কত হয়? 0, আর ম্যাক্সিমাম কত হচ্ছে এখানে ভি ম্যাক্স। তাহলে 9.2 ডিগ্রিতে তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসতেছে আসলে? 22.5 ডিগ্রি। আর আমি জানি সাপোর্ট ফেস থেকে কত ডিস্টেন্সে আমার টরশনাল ফোর্স ম্যাক্সিমাম হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 9.5 ডিগ্রিতে। তাহলে দেখো এখানে এসে শিয়ার ফোর্স 0, অথচ তার মানে 0 ডিগ্রিতে শিয়ার ফোর্স ম্যাক্সিমাম আর 22 ডিগ্রিতে শিয়ার ফোর্স হচ্ছে 0। তাহলে 9.5 ডিগ্রিতে কত সেটা এখানে ইন্টারপোলেট করে বের করা হচ্ছে। এবং আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারতেছো কিভাবে বের করেছে। এত ডিটেইলস গেলে আসলে শেষ করাটা টাফ হবে। যেসব বিষয় তোমরা আসলে পারো সেগুলো কিন্তু আমি এক্সপ্লেন করতেছি না, চেষ্টাও করতেছি না। সো টরশনাল শিয়ার ফোর্স এট দ্য মোমেন্ট হোয়ার ম্যাক্সিমাম টরশনাল মোমেন্ট অকার্স আমরা ক্যালকুলেশন করে ফেললাম। আর টরশনাল মোমেন্টের ভ্যালুটা কত ছিল সেটা নিউটন মিটারের থেকে নিউটন মিলিমিটারে নিয়ে আসলাম। এইটার ইকুইভ্যালেন্ট শিয়ার এখন কত? তাহলে দেখো ইকুইভ্যালেন্ট শিয়ার এট দ্যাট পয়েন্ট, তো ওই পয়েন্টের যে শিয়ার, ওই যে যেখানে টরশনাল মোমেন্ট ম্যাক্সিমাম হচ্ছে সেখানকার শিয়ার ফোর্স তো অলরেডি আমার এই যে 581070 নিউটন V1 আছেই, প্লাস টরশনাল মোমেন্টের কারণে যে ইকুইভ্যালেন্ট শিয়ার আসবে সেটা তার সাথে যোগ করব। তো টরশনাল মোমেন্ট টি কে বি দ্বারা ভাগ করব, উইডথ অফ বিম দ্বারা ভাগ করব, আর 1.6 দ্বারা। এটা হচ্ছে অনেক পুরনো মেথড, নতুন মেথডে কিন্তু এগুলো ডিফারেন্ট। তোমরা যদি নতুন মেথডে ডিজাইন করতে চাও করতে পারো, বাট এটা অনেক পুরনো মেথড। আমি বলছি এই বই লেখা তোমার হচ্ছে 1978 এর দিকে, অনেক পুরনো, অনেক অনেক আগের বই আর কি। 2005 এ যদিও আপডেট হয়েছে, বাট এগুলা মেথড অনেক পুরনো। সো এইভাবে আমরা আসলে এই টরশনকে ইকুইভ্যালেন্ট শিয়ারে কনভার্ট করে নিলাম। তাহলে টোটাল শেয়ার ওই পয়েন্টে ডিরেক্ট শেয়ারের জন্য আছে, আর টরশনের জন্য ইকুইভ্যালেন্ট শিয়ার কিছুটা আসলো, এই মিলিয়ে আমার টোটাল শেয়ার আমি পেয়ে গেলাম। ঠিক আছে, অনুরূপভাবে আমার ওই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত, আর এই শিয়ারের জন্য আসলে ইকুইভ্যালেন্ট টরশনের জন্য ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট কতটুকু আসবে সেটা যোগ করে এখানে দেখো এই যে টোটাল বেন্ডিং মোমেন্ট আমরা নির্ণয় করে নিব। এটা হচ্ছে ওই পয়েন্টের অলরেডি এক্সিস্টিং বেন্ডিং মোমেন্ট, আর এটা হচ্ছে টরশনের ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট। তো এটা কিভাবে কনভার্ট করবো সেটা আমরা পরে আসতেছি। আগে হচ্ছে আমরা শিয়ার বের করে নিলাম, ভার্টিক্যাল শিয়ার, তার জন্য স্ট্রেস চেক করে নিচ্ছি। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট নমিনাল শিয়ার স্ট্রেস, ওটাকে জাস্ট ক্রস সেকশনাল এরিয়া দ্বারা ভাগ করে দিলে টাও সি ম্যাক্স যেটা ছিল তার চেয়ে কমই আছে। ওই যে 1.8 টাও সি ম্যাক্স 1.8 মেগাপ্যাসকেল যেটা, তার চেয়ে এটা এখনো কম আছে, তার মানে ওকে। তবে শিয়ার রিইনফোর্সমেন্ট কিন্তু এখানে লাগতেছে, আমরা সেটা চেক করব পরে। লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট ফর টরশন, এখানে আসলে চেক করার প্রয়োজন হবে না। তুমি যদি ওই সাপোর্ট ফেসে যেখানে ম্যাক্সিমাম শেয়ার ছিল, এখানকার শেয়ার কিন্তু তার চেয়ে আসলে এখনো দেখো কম আছে, কারণ আমাদের স্ট্রেস আসছিল ওই পয়েন্টে শুধু শেয়ারের জন্য 1.33। তো এখানে আরো কম আসছে টরশনাল মোমেন্টের জন্য, যেটা আসছে এডিশন টোটাল শেয়ার কিন্তু আলটিমেটলি টোটাল শেয়ার স্ট্রেস এখানে ওই সাপোর্ট ফেসের চেয়ে কমই আসছে। তো সাপোর্ট ফেসে তাহলে যে রিইনফোর্সমেন্ট ইউজ করেছি, আমি যদি থ্রু আউট দা বিম ওই রিইনফোর্সমেন্ট ইউজ করি, তাহলে কিন্তু এখানে আমার শেয়ার রিইনফোর্সমেন্ট আবার নির্ণয় করার প্রয়োজন নাই। আর যদি করতে চাও কি করতে হবে, আমরা আসলে দেখেও এখানে লিনিয়ারলি ভ্যারি করাতে বলেছে, মানে সাপোর্ট ফেস থেকে যতই ভিতরের দিকে যাব শেয়ার রিইনফোর্সমেন্টের স্পেসিং বাড়াবো, সেরকম আলটিমেটলি বলেছে হয়তো। এখন আমরা
টরশনাল মোমেন্টের ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট কত ক্যালকুলেট করব। তো ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট আমরা বলেই নিচ্ছি, মানে শুরুতেই কিন্তু বলেছি যে টরশনাল বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারে, তার মানে সেখানে ডাইরেক্টলি বেন্ডিং মোমেন্ট কত, সেখানে কিন্তু মোমেন্ট জিরো। তার মানে যে এই মোমেন্টের মান এখানে কিন্তু আসলে জিরো। তো টরশনের কারণে ওখানে ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট, টরশনাল মোমেন্ট যেটা আসছে তার ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এটা। সেখানে আমি সব ভ্যালুগুলো ইনসার্ট করলাম, আমার টরশনাল মোমেন্টের ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট আমি পেয়ে যাচ্ছি। তাহলে ওখানে টোটাল মোমেন্ট কত, টোটাল মোমেন্ট হচ্ছে এম প্লাস এম টি। তো এম এর ভ্যালু তো জিরো বললামই, কারণ ওখানে ম্যাক্সিমাম টরশনাল মোমেন্ট অকার হচ্ছে এট দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, তার মানে যেখানে বেন্ডিং মোমেন্ট আসলে জিরো। তো এম এর ভ্যালু জিরো, তাহলে এম ইকুয়াল টু এম প্লাস এম টি, তার মানে জিরো প্লাস এটা এই টরশনাল মোমেন্টের যে ইকুইভ্যালেন্ট মোমেন্ট থাকতেছে সেটাই আসলে ওখানকার বেন্ডিং মোমেন্ট। তো এই বেন্ডিং মোমেন্টের জন্য আসলে আমাকে আমার অলরেডি যে সেকশন আমি দিয়েছি এবং সেখানে যে রিইনফোর্সমেন্ট আছে সেটাই কি এনাফ, নাকি আমাকে আরো অ্যাডিশনাল কিছু দিতে হবে? তো এখানে এটার আসলে রেজিস্ট্যান্স কতটুকু ওই সেকশনে আমি যে রিইনফোর্সমেন্ট এবং সেকশন প্রোভাইড করেছি অলরেডি সেকশন, আমার তো বিমের ডাইমেনশন জানি 650 মিলিমিটার বাই 1200 মিলিমিটার, আর সেখানে আমি নেগেটিভ জোনে 12টা 25 মিলি বার ব্যবহার করেছি। তাহলে তার জন্য আমার কতটা যে অলরেডি ওখানে যে রিইনফোর্সমেন্ট প্লাস সেকশন আছে তার রেজিস্ট্যান্সের তুলনায় আমার এই বেন্ডিং মোমেন্ট কি বেশি নাকি কম, সেটা আমরা কম্পেয়ার করে জাস্ট বলে দিতে পারি যে এখানে যা রেজিস্ট্যান্স আছে তা যদি আমার ডিমান্ডের তুলনায় বেশি হয় তাহলে কিন্তু আমার আর, হ্যাঁ, যদি এখানকার রেজিস্ট্যান্স ডিমান্ডের তুলনায় বেশি হয় তাহলে আমাকে আর অ্যাডিশনাল রিইনফোর্সমেন্ট বা অন্য কিছু প্রোভাইড করতে হচ্ছে না। তো এই জন্য আসলে ওইখানকার রেজিস্ট্যান্স ক্যালকুলেট করেছে আর বিডি স্কোয়ার, আর এর ভ্যালু দিয়ে দেখো বি ডি স্কোয়ার দিয়ে এটার ভ্যালু মোমেন্ট ক্যালকুলেশন করলাম এবং আমরা পেয়ে গেছি 1061 টাইমস হচ্ছে 96, যা এই যে দেখো ডিমান্ড যেটা তার চেয়ে কিন্তু অনেক বেশি। তার মানে সিন্স এম আর resistance equal to torsional bending moment, equivalent bending moment due to torsion is greater than মানে রেজিস্ট্যান্স যেহেতু এটার চেয়ে বেশি, টরশনাল বেন্ডিং মোমেন্টের চেয়ে বেশি, মানে টরশনের জন্য ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্টের চেয়ে বেশি, তাহলে হেন্স দ্য সেকশন উইল বি ডিজাইনড অ্যাজ এ সিঙ্গলি রিইনফোর্সড সেকশন ফর টরশনাল মোমেন্ট। তাহলে এএসটি ইকুয়াল টু এই যে দেখো কতটা রিইনফোর্সমেন্ট লাগে আমরা সেটা বের করলাম, এবং রিইনফোর্সমেন্ট আলটিমেটলি এটা করার প্রয়োজনীয়তা ছিল না, করে দেখলাম আসলে লাগে হচ্ছে দুইটা, কিন্তু তুমি সেখানে অলরেডি কিন্তু 12টা প্রোভাইড করেছো টপ নেগেটিভ বেন্ডিং মোমেন্ট জন্য। নাম্বার অফ 25 মিলিমিটার বার অলরেডি অ্যাভেলেবল এট দ্যাট পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার আর মোর দ্যান 2, আমরা কিন্তু 12টা ওখানে প্রোভাইড করেছি, হেন্স নো অ্যাডিশনাল বারস আর টু বি প্রোভাইডেড। ঠিক আছে, মানে 12টা আছে অথচ লাগে মাত্র দুইটা। এখন আগে যে রিইনফোর্সমেন্ট ডিজাইন করেছি সেটা তো গেল হচ্ছে ভার্টিক্যাল স্টিরাপ, আমরা এখন হরাইজন্টাল স্টিরাপ যেটা আসলে এই শিয়ার টরশনের জন্য আসবে সেটাও নির্ণয় করতে হবে। এগেইন রিমেম্বার, ভার্টিক্যাল স্টিরাপ শিয়ার তো আসেই, প্লাস হচ্ছে টরশনের জন্য কিন্তু হরাইজন্টাল স্টিরাপও প্রোভাইড করতে হয়, সেটাই এখানে নির্ণয় করতে হচ্ছে ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট বাই স্টিরাপ এট দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাম টরশন। তো সেখানে কতটা আসে দেখি। অ্যাজ পার দ্য কোড, the area of cross section ASB of two-legged closed stirrups enclosing the corner longitudinal bars is given by, এই যে দেখো এটুকু হচ্ছে টরশনের কন্ট্রিবিউশন আর এটুকু হচ্ছে ডিরেক্ট শিয়ারের কন্ট্রিবিউশন আর কি। তো সব মিলিয়ে তোমার এই ফর্মুলাটা আমরা ডিরেক্টলি ব্যবহার করব, বাট দ্য টোটাল ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট শ্যাল নট বি লেস দ্যান ASB ইকুয়াল টু এটা, মানে এটা হতে হবে কিন্তু আবার এই পরের যে ইকুয়েশন তার চেয়ে কম নয়। তাহলে এটাই যদি বেশি হয় এর তুলনায়, প্রথমটা যদি সেকেন্ডটার তুলনায় বেশি হয় প্রথমটাই গভর্ন করবে, কিন্তু যদি প্রথমটা সেকেন্ডটার তুলনায় কম হয় তাহলে সেকেন্ডটা ইউজ করতে হবে। তো আমরা দেখি দুই ইকুয়েশনে কত আসে। ইউজিং 12 মিলিমিটার 6-legged stirrups, ASB ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম B1 হচ্ছে দেখো 650 মিলিমিটার থেকে দুই পাশের কর্নার মানে ক্লিয়ার কভারে যে দুই পাশের ক্লিয়ার কভার বাদ দিছে, আর এখানে একটা রিইনফোর্সমেন্টের এরিয়া বাদ দিছে ডায়ামিটার আর কি। এটা আসলে 25/2 টাইমস 2 হবে, আমি এইভাবে বলবো। এটা নিয়েছে হচ্ছে একটা রিইনফোর্সমেন্টের সেন্টার থেকে আরেকটা রিইনফোর্সমেন্টের সেন্টার, মানে এই কর্নারে যে রিইনফোর্সমেন্ট আছে এই কর্নারে যে রিইনফোর্সমেন্ট আছে তার সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স যেটা সেটাই হচ্ছে আমার B1। তাহলে এই টোটাল 65 মিলিমিটার থেকে ক্লিয়ার কভার এপাশে 25 মিলিমিটার এপাশে 25 মিলিমিটার বাদ দিলাম, আর এই ডায়ামিটার অফ বারও কিন্তু 25 মিলিমিটার। তাহলে 25 মিলিমিটার থেকে
এই যে এটার সেন্টার পর্যন্ত আসলে এখানে 25, এখানে সরি এখানে 25-এর অর্ধেক, এখানে 25-এর অর্ধেক, তার মানে এখানে আসলে 25/2 টাইমস হচ্ছে 2 এরকম হওয়ার কথা। ঠিক আছে, আর ডিও ঠিক একইভাবে বের করেছে। দেখো উপরে ক্লিয়ার কভার হচ্ছে 40, নিচে ক্লিয়ার কভার হচ্ছে 25, আর এই যে এক ডায়ামিটারের বার, নিচের হাফ বার উপরের হাফ বার, একইভাবে কিন্তু ডি বের করতে হচ্ছে। মানে বারের সেন্টার টু সেন্টার, এখানকার বারের সেন্টার টু সেন্টার হচ্ছে ডি। তো আমার মনে হয় এটাও তোমরা বুঝতে পারছো। উপরে কিন্তু ক্লিয়ার কভার বেশি, কারণ এটা ওয়াটারে কন্ট্যাক্টে থাকবে। উপরে ক্লিয়ার কভার 40 মিলিমিটার, অথচ বটমে ক্লিয়ার কভার কিন্তু এটা যেহেতু ওয়াটার কন্ট্যাক্টে থাকবে না, 25 মিলিমিটার দিলেই যথেষ্ট। তো এই ভ্যালুগুলো আমরা ইকুয়েশন 1-এ যদি এই যে ইকুয়েশন 1 এটাতে ইনসার্ট করি, তাহলে আমি এস ভি এর ভ্যালু পাচ্ছি কত, 329 মিলিমিটার। অথচ সেকেন্ড ইকুয়েশনে যদি এটা ইনসার্ট করি তাহলে পাচ্ছি হচ্ছে 250 মিলিমিটার। তার মানে 2 নাম্বার বারে দেখো রিইনফোর্সমেন্ট কিন্তু বেশি লাগতেছে আসলে। কি হচ্ছে, বাট দ্য টোটাল রিইনফোর্সমেন্ট শ্যাল নট বি লেস দ্যান, তার মানে আমার স্পেসিং যদি কম হয় তাহলে তো রিইনফোর্সমেন্ট বেশি লাগতেছে, তার মানে 2 নাম্বারটা এখানে কিন্তু কভার করতেছে, তাই না? হেন্স প্রোভাইড 12 মিলিমিটার 6 leg disturbs at 200 মিলিমিটার সেন্টার টু সেন্টার to act as transverse reinforcement for tension. Thus, the spacing of 12 millimeter 6 leg stirrup at 50 millimeter near column shall be gradually increased to 250 millimeter center near to center near the point of contraflexure from either column supports. আচ্ছা, এখানে এরা কি হরাইজন্টাল স্টিরাপ তো আসলে ব্যবহার করে না। আমরা মোমেন্টের কারণে আসলে হরাইজন্টাল লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট ব্যবহার করি টরশনাল মোমেন্টের জন্য যদি সেটা আসে, কিন্তু আমাদের এখানে সেটা লাগেনি। এটা আসলে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টেরই এটা আরেকটা চেক, যখন তোমার টরশন উপস্থিত থাকবে সেটাই। হরাইজন্টাল স্টিরাপের আসলে এখানে কিন্তু প্রয়োজন নাই। আমি শুরুতে এটা বলেছি সম্ভবত, হরাইজন্টাল ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট মানে হরাইজন্টালটা নো, এটা আসলে ভার্টিক্যালটাই, কিন্তু কম্বাইন্ড অ্যাকশন অফ শিয়ার আর টরশন এটার জন্য আসলে এখানে আবার চেক করতে হচ্ছে আর কি, ম্যাক্সিমাম পয়েন্ট যেখানে টরশন মোমেন্ট আসছে। আর সাইড ফেস রিইনফোর্সমেন্ট বা এটাকে আমরা স্কিন রিইনফোর্সমেন্টও বলি, স্কিন রিইনফোর্সমেন্ট বা সাইড ফেস রিইনফোর্সমেন্ট। এটা জানো যে কোন একটা বিমের ডেপথ যদি 36 ইঞ্চির চেয়ে বেশি হয়, 750 মিলিমিটার, তার মানে হচ্ছে 36 ইঞ্চ। দেখো 3 ফিটের চেয়ে যদি ডেপথ বেশি হয় তাহলে ওই ডায়াগোনাল টেনশন যেটা আসে সেটা এক্সিস্টিং যে ফর্মুলা বা রিইনফোর্সমেন্ট যেটা আমরা প্রোভাইড করি, মানে শিয়ার রিইনফোর্সমেন্ট যেটা প্রোভাইড করি, এটা সাফিসিয়েন্ট হয় না এটা রেজিস্ট করার জন্য। তো সেখানে আসলে লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হয়, যেটাকে আমরা স্কিন রিইনফোর্সমেন্ট বা সাইড ফেস রিইনফোর্সমেন্ট বলি। তো এটার অ্যামাউন্ট কতটুকু হবে দেখো, সিন্স দ্য ওয়েভ অফ দ্য বিম এক্সিডস 750 মিলিমিটার, সাইড ফেস রিইনফোর্সমেন্ট শ্যাল বি প্রোভাইডেড অ্যালং দ্য টু ফেসেস। ঠিক আছে, সে 36 ইঞ্চের চেয়ে যদি বেশি হয় ডেপথ, তাহলে অবশ্যই তোমাকে সাইড ফেস রিইনফোর্সমেন্ট, তার মানে বিমের ডেপথ আমাদের এখানে কিন্তু 1.2 মিটার, 750 মিলিমিটারের চেয়ে বেশি, 36 ইঞ্চে অনেক বেশি। তো তাহলে আমি যদি এখানে বিমের ক্রস সেকশনটা দেখাই, আমার বেন্ডিং এর জন্য রিইনফোর্সমেন্ট গুলো টপে আর বটমে আছে, আর শিয়ারের জন্য এরকম ভার্টিক্যাল স্টিরাপ আছে। কিন্তু এটা ডেপথ বেশি হয়ে যাওয়ায় শিয়ার রিইনফোর্সমেন্ট যেটা প্রোভাইড করেছি, শিয়ার এবং বেন্ডিং স্ট্রেসের কারণে ডায়াগোনাল টেনশন যেটা আসে এই বিমের লংগিটিউডিনাল সেকশন বরাবর, এখানে যে ডায়াগোনাল টেনশন আসবে, এখানে যে শিয়ার রিইনফোর্সমেন্ট আছে তা সাফিসিয়েন্ট হয় না। তো তার জন্য কি করতে হয়, এই বিমের এই যে ডেপথের বরাবর বোথ ফেসে আমাদেরকে রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হয়, যেগুলোকে আমরা সাইড ফেস বা স্কিন রিইনফোর্সমেন্ট বলছি। তো তার ম্যাগনিটিউড কত হবে, রিইনফোর্সমেন্টের অ্যামাউন্ট কত হবে, সেটা হচ্ছে 10 মিটার অফ দ্য গ্রস সেকশন এরিয়া, 10 মিটার অফ দ্য গ্রস ক্রস সেকশনাল এরিয়া, মানে সরি 0.1%, 10 কি বলে ফেলছি, 0.1% অফ দ্য গ্রস ক্রস সেকশনাল এরিয়া। দেখো, এবং সেটা হবে অবশ্যই ওয়েবের। তাহলে 0.1% কে এই যে 100 দিয়ে ভাগ করলাম রিইনফোর্সমেন্ট রেশিওতে নেওয়ার জন্য, আর ওয়েব এরিয়া দিয়ে গুণ করে দিব। 650 টাইমস হচ্ছে 1200 মাইনাস 300, এই 300 হচ্ছে টপ ডোমের যে হাইট, থিকনেস, টি অফ টপ ডোম, সরি বটম ডোম, বটম ডোমের যে থিকনেস সেটা বাদ দেওয়া হয়েছে, জাস্ট ওয়েবের যে পার্টটা আছে সেটা নিছে আর কি। ঠিক আছে, তাহলে আমার এরিয়া অফ রিইনফোর্সমেন্ট আমরা পেয়ে গেলাম। এটাকে বোথ ফেসে যেহেতু প্রোভাইড করব, তাহলে 2 দিয়ে ভাগ করেছি,
আর তাহলে এটা আমি কয়টা বার প্রোভাইড করতে হবে, কতটা বার লাগে? যদি 12 মিলিমিটার বার সিলেক্ট করি, দেখো তাহলে 3টা লাগে। তাহলে প্রোভাইড 3 12 মিলিমিটার বার্স অন ইচ ফেস অ্যাজ সাইড ফেস রিইনফোর্সমেন্ট। এ পর্যন্তই আসলে টপ সার্কুলার বিম ডিজাইন। তাহলে টপ সার্কুলার বিম যেটা বা টপ সার্কুলার গার্ডার যেটা, সেটা ডিজাইন করার জন্য আমরা কয়টা ধরনের ফোর্স নিয়েছি দেখো। থ্রাস্ট একটা হচ্ছে হুপ টেনশন বা হুপ কম্প্রেশন আসতে পারে কনিক্যাল ডোম এবং বটম স্ফেরিক্যাল ডোমের যে মেরিডিওনাল থ্রাস্ট আছে তাদের কারণে। আমরা এখানে দেখেছি সেটা কম্প্রেশন আমরা রাখার চেষ্টা করি, এবং ডাইমেনশন গুলো আসলে এমন ভাবে সেট করা হয়, মানে ট্যাঙ্কের ডাইমেনশন, যাতে করে এখানে হুপ কম্প্রেশনই আসলে গভর্ন করে। আর আহ, এছাড়া এই বিম কার্ভড অন প্ল্যান হয়, এই বিমে আসলে শেয়ার ফোর্স যেমন এসেছে, বেন্ডিং মোমেন্ট তেমন এসেছে, সাথে টর্শন আসছে। টর্শন আসার কারণে আমাদের ডিজাইনে আসলে দেখো এই যে বেশ কমপ্লেক্সিটি আসছে আমরা বলবো। যদি এই টর্শন না থাকতো, জাস্ট শিয়ার আর বেন্ডিং মোমেন্টের জন্য খুব সহজে আমরা ডিজাইন করতে পারতাম। তো এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে কলাম এবং ব্রেসিং ডিজাইন দেখব, ঠিক আছে? ডিজাইন অফ কলামসে যাব। এরপরে এই কলামগুলো যে মিড লেভেলে ব্রেসিং দ্বারা যে কানেক্টেড করা হবে, এই যে ব্রেসিং গুলা, ব্রেসেস, এই ব্রেসিং ও ডিজাইন করব। আর তারপরে ক্লাসে আমাদের প্ল্যান হচ্ছে এই যে বটম সার্কুলার গার্ডার ফাউন্ডেশনে যেটা ব্যবহার করব সেটা, প্লাস হচ্ছে ফাউন্ডেশনের র্যাপড ফুটিং আর কি, সেটারও ডিজাইন করব। তো তাহলে আর পরবর্তী 2 ক্লাসে আমরা ইনস্ট্যান্ট ডিজাইন শেষ করব আশা করতেছি, আর তারপরে আমরা সার্কুলার ট্যাঙ্ক ডিজাইনে চলে যাব। সো আজকের ক্লাসে পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমরা অ্যাড্রেস করতে পারি। এনি কোশ্চেন? স্যার আমরা যে ডোম ডিজাইনটা করলাম স্যার, ওখানে বটম ডোমটা হ্যাঁ, থিকনেসটা অ্যাসিউম করলাম 300 মিলিমিটার। এর জন্য কি কোনো স্পেসিফিকেশন আছে কিনা স্যার নির্দিষ্ট? না ওই যে তবে উম, মানে 100 মিলিমিটারের চেয়ে কম না, 4 ইঞ্চির চেয়ে কম না, কিন্তু এটা আসলে তুমি শুরুতে মনে করো এক্সপেরিয়েন্স না হলে যেটা হতে পারে যে আমি আসলে বুঝতেছি না, ঠিক আছে তাহলে 8 ইঞ্চ ধরে দেখি। বাট মোটামুটি যেহেতু এটার উপরে হেভি ওয়েটের একটা কলাম আছে, মানে ওয়াটার কলাম আছে, তাহলে মোটামুটি ওই কলাম ওয়েটের উপরে ডিপেন্ড করেই তুমি আসলে অ্যাজিউম করতে পারো। আর না হলে তোমাকে ওই যে ট্রায়াল এন্ড এরর বেসিসে যেতে হবে। প্রথমে তুমি হয়তো 100 মিলিমিটার ধরে ডিজাইন করলে। সো আর আরেকটা ইয়া আছে হলো যে টপ ডোম ডিজাইনে তুমি সেখানে জাস্ট অল্প কিছু লাইভ লোড ছিল আর এটা সেলফ ওয়েট ছিল, সেখানে দেখেছো যে 4 ইঞ্চ থিকনেস ব্যবহার করলে হয়। আর এই বটম ডোমে যেখানে আমার ওই বটম ডোমের উপরে হিউজ অ্যামাউন্টের ওয়াটার স্টোর থাকবে, সেখানে তাহলে নিশ্চয়ই এটা টপ ডোমের যে থিকনেস ছিল তার তুলনায় অনেক বেশি আসার কথা। তো ওইখান থেকে একটা কম্পেয়ার করে এটার ওয়েট সেলফ থিকনেস নির্ণয় করতে পারো। আর না হলে জাস্ট একটা ধরে ডিজাইন করে দেখতে হবে যে এটা আর ইফেক্টটা কেমন আসে তার উপরে ডিপেন্ড করে পরে মডিফাই করতে হবে, রিভাইজড ক্যালকুলেশন করতে হবে আর কি। সো এটা আসলে তোমার মানে ওয়াটার ট্যাঙ্ক তো আবার প্রতিদিনই তুমি ডিজাইন করবা না, এটা হয়তো বছরে একটা ডিজাইন করবা। সো বাট স্টিল এক্সপেরিয়েন্স ম্যাটারস এ লট, যে কারণে এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ারদের স্যালারিও বেশি। তো এটার আসলে স্পেসিফিক গাইডলাইন নাই যে কত হবে, বাট 4 ইঞ্চির চেয়ে কম যেন না হয়। আর কোনো কোশ্চেন? স্যার স্টিলের যে স্ট্রেংথটা স্যার আমরা করলাম, অর্থাৎ আমি প্রকাশ করছি টাউ অ্যালাউয়েবল, যেটা ইন কন্টাক্ট উইথ ওয়াটার, এটা স্যার এফওয়াই এর কত পার্সেন্ট বা কত নেওয়া হয়? হ্যাঁ, আমরা আমাদের বিএনবিসি তো তুমি ডব্লিউএসডি মেথডের ডিজাইন যদি দেখো, ওখানে স্টিলের স্টেজ গুলো বলা আছে। আমরা যদি 40 গ্রেডের স্টিল ধরি, 40 কেএসআই, এফওআই ইকুয়াল টু 40 কেএসআই, 40 গ্রেডের স্টিল, তাহলে এটার ম্যাক্সিমাম 50% আমি নিব। আরো সেফ সাইডে থাকার জন্য 40% নাও, কত আসে? 160 এমপিএ আসবে। আর এরা যেটা ব্যবহার করেছে এটা হচ্ছে এফওআই ইকুয়াল টু 250, জি স্যার। 50 এমপিএ, তার 140 নিয়েছে। তো আমি এখানে বলবো ওয়াটারে কন্ট্যাক্টে নাই, আমি 40 না, আমি আরো বেশি নিব, এখানে আমি 50% নিতে পারি। তাহলে দেখো 200 এমপিএ তুমি ব্যবহার করতে পারবা। 40 কেএসআই মানে হচ্ছে এটা 275, 40 কেএসআই মানে 275 এমপিএ। আর যদি 60 গ্রেড হয় এমপিএ তে আসে হচ্ছে মনে হয় 420 বা 425, 415 আসে আসলে। যদি 60 গ্রেডের হয়, 60 কেএসআই স্টিল, এটা হচ্ছে 415 সম্ভবত। ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি। তো
এনিওয়ে আমার মানে মেইন কথা হচ্ছে এখানে তুমি 40% থেকে 50%, যদি ওয়াটারে কন্ট্যাক্টে থাকে মোটামুটি 40% ব্যবহার করবা, আর যদি ওয়াটারে কন্ট্যাক্ট না থাকে ম্যাক্সিমাম 50% পর্যন্ত যেতে পারো। ঠিক আছে, আবার যদি 40%-এর চেয়ে কম নিতে চাও তখন আবার আনইকোনমিক ডিজাইন হবে। 40%-এর কম নিবা না আর 50%-এর বেশি যাবা না, এরকম ভাবে নিতে পারো। এনি আদার কোশ্চেন? ধন্যবাদ। স্যার আমরা যখন টরশন ডিজাইন করছি তো ওইখানে আপনি বলছিলেন যে এমআর ইজ গ্রেটার দেন এম টি আর কি, যেটা উৎপন্ন হচ্ছে, হ্যাঁ তো ওই জন্য ডিজাইন করলেন। তো আমার কথা হচ্ছে যে এমআর যদি এমটির চেয়ে কম হয় তাহলে কিভাবে ওই জায়গাটা আমি সলভ করব, হ্যাঁ, তো কিভাবে রিইনফোর্সমেন্ট ডিজাইন করব? এটার জন্য যে রিইনফোর্সমেন্ট সেটা ইজে ক্যালকুলেশন করবা। এরাও যেটা করেছে, আমি এখানে যাই, গেলে ভালো বুঝতে পারবা। আমরা তো ওখানকার যে বেন্ডিং মোমেন্ট সেটার জন্য রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করেছি, তাই না? কোথায় আসলো এটা? আর একটু পরে। বেন্ডিং মোমেন্ট এখানে। হ্যাঁ, তো রেজিস্ট্যান্স এখানে আমরা যে ক্যালকুলেশন করলাম, তো রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করে দেখ, যদি তোমার কোশ্চেন হচ্ছে আমাদের এখানকার এই যে মোমেন্ট যেটা আসছে টরশনের কারণে আমার রেজিস্ট্যান্স যদি এখানে কম হয়ে যেত আমরা কি করতাম, তাহলে এখানকার কোশ্চেন হচ্ছে আমি এখানকার জন্য রিইনফোর্সমেন্ট নির্ণয় করতাম এবং সেটা এরা করেছে, করে দেখতাম যে কয়টা রিইনফোর্সমেন্ট আসে সেটাই প্রোভাইড করতাম। ঠিক আছে, আর আরেকটা করতে পারতে তুমি হচ্ছে সেকশন এখানে বাড়িয়ে নিতে। এখানে সেকশন বাড়ানো মানে তো থ্রু আউট দা বিম লেন্থে সেকশন বাড়ানো। ঠিক আছে, সেটাও করতে পারতে। আর যদি এখানে দেখো যদি এটা বেশি হতো তাহলে তোমাকে রিইনফোর্সমেন্ট বাড়াতে হতো আলটিমেটলি ওয়ান ওয়ে। তুমি ডেপথ যদি বাড়াতে না চাও তার মানে সিঙ্গলি রিইনফোর্স না হয়ে তখন ডাবলি রিইনফোর্সড বিম ডিজাইন করতে হতো। আমার মনে অ্যান্সারটা পেছো? তাহলে এখানে রেজিস্ট্যান্স যদি ডিমান্ডের চেয়ে কম থাকতো তখন আমি কি কি করতে পারতাম, আমার ক্যাপাসিটি বাড়াতে হতো। তো আমি যদি বিমের সেকশন না বাড়াতে চাই তাহলে রিইনফোর্সমেন্ট আমাকে বাড়াতে হতো। সো রিইনফোর্সমেন্ট হয়তো সিঙ্গলি সাপোর্টেড দিয়ে সিঙ্গলি রিইনফোর্স দিয়ে করা সম্ভব হতো না, তখন ডাবলি রিইনফোর্সড বিমে যেতে হতো। ডাবলি রিইনফোর্সড মানে কি বলতেছি বুঝতেই পারছো, যে বিম উইথ কম্প্রেশন রিইনফোর্সমেন্ট। আর যদি সেটা ডাবলি রিইনফোর্সড না যেতে চাও তাহলে তুমি বিমের সেকশনই বাড়িয়ে নিতে পারতে, ডেপথ বাড়াতে হতো আর কি। ঠিক আছে স্যার। আর একটা কোশ্চেন ছিল স্যার, যে কস গামা যখন আমি বের করছি তো ওখানে আমি দেখলাম যে একটা 7.05 আছে উপরে আর একবার 5 আছে উপরে। তো মানে স্যার যে বটম ডোমে স্যার কস আচ্ছা, গামায়, হ্যাঁ তো হ্যাঁ, দুইটা তো মানে একটা ভুল আছে মানে স্যার, তো কোনটা আসলে ভুল আছে? আচ্ছা এটা দেখতে হবে। আমি আবারও তোমার কথাই মানে এমফাসিস দেই, এখানে অনেক টাইপও আছে আর কি, টাইপ করতে অনেক মিস্টেক করছে এরকম আছে অনেক কিছু। এই যে এখানে একবার জি স্যার, নিয়েছে হচ্ছে যেখানে যে গামা স্যার চলে যাবো 7, যেখানে এখানে নিয়েছে 7। নিচে, এই যে কস গামাতে এখানে তো 7ই নিয়েছে, 7.01। তাহলে হ্যাঁ, আবার নিচে যে আপনি চলে গেলেন ওখানে আবার 5 আছে স্যার। নিচে আছে কোথাও 5, কোথায় আছে 5? এখানে এটার কথা বলছো? তো হ্যাঁ, এটা তো সাইন নিয়েছে, হ্যাঁ ওখানে স্যার, যে নিয়েছিল কজ আর এখানে নিয়েছে সাইন। সাইন হলে তো তোমার, আমি এই যে অ্যাঙ্গেলটা দেখাই তোমাকে, এটা 5, ঠিক আছে, 10 মিটার অর্ধেক 5ই হবে cos- এখানে ঠিক আছে যদি স্যার দেখে। তাহলে। ঠিক আছে না? তোমার এই যে দেখো এখানে যদি আমি ট্রায়াঙ্গেল দেখাই, জি স্যার, জি স্যার, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেলটা যদি দেখাতে চাই তাহলে এই এই যে যে এই 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 লেন্থটা হচ্ছে ডায়ামিটারের অর্ধেক 5 মিটার, আর এই হাইটটা যেটা আসছে সেটা আসছে হচ্ছে 7.01 বা 7 মিটার। আর এই যে যে রেডিয়াস এটা তো আহ, এটা কত আসছিল, রেডিয়াসটা আসছিল আর ইকুয়াল টু 8.6 মিটার এরকম। তাহলে এইটা অ্যাঙ্গেল যখন নিব সাইন গামা নিলে কত হবে, সাইন গামা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে 7.01, নাকি ভুল বলতেছি? ও এইখানে আসলে ফিগারটা ঠিক হয়নি, এটা তো আমার আসলে সার্কুলার ডোমের পার্ট, তাহলে ফিগারটা হবে আসলে এইভাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যখন নিব তখন আসলে এই এখানকার যে আহ, এটা আসলে কমপ্লেক্স ফিগার রাখতে হবে। আমি আগের ফিগারটা যেটা দেখাইছি দ্যাটস নট রাইট, বাট ঠিক আছে, যেটা যেটা এখানে করেছে এটা ঠিক আছে, এটা ভুল নয়। আমার মনে হয় তুমিও বুঝতে পেরেছো। হ্যাঁ, আর কোনো ঠিক কোশ্চেন? আছে স্যার। আচ্ছা, আমরা শেষ